এখন আমাদের যে আজকে ক্লাসের টপিক সেটা তোমাদের স্ক্রিনে দেখবা। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক, যেটার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। আমরা আবারও বলতেছি যে আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে রাসায়নিক বন্ধন নিয়ে। তো আশা করি যারা এতক্ষণে জয়েন করা সবাই জয়েন করে ফেলছো, এই জন্য শুরুতে জাস্ট আরেকবার বলে নিলাম। আগের দিন আমরা পর্যায়বৃত্ত ধর্ম পর্যন্ত পড়ছি, আজকে আমরা এর রাসায়নিক ধর্ম পার্টটা, এই চ্যাপ্টারের দুইটা পার্ট, ঠিক আছে, ওই পরের পার্ট যেটা সেটা দেখবো। তো দেখো, কথা না বাড়ায় আমরা চলে যাই মেইন কথাবার্তায়। সেটা হচ্ছে যে এই যে বন্ধন, ঠিক আছে, এই বন্ধন জিনিসটা, সেটা তুমি আমরা রাসায়নিক বন্ধন পড়তেছি ঠিক আছে, কিন্তু যে কোনো বন্ধন নিয়ে যদি চিন্তা করো, একটা বন্ড ইংলিশে যদি বলি, কেন গঠিত হয়, এই বন্ধন গঠনের রিজনটা কি, ঠিক আছে। মেইনলি বন্ধন জিনিসটা হচ্ছে একটা কি, আকর্ষণ বল। দুইটা জিনিসের মধ্যে একটা আকর্ষণ বল, সেটা যখন আমরা কেমিক্যালি ডিফাইন করতে যাই, কেমিস্ট্রিতে বলতে যাই, তখন এই পরমাণু, অণু, এগুলোর কথা চলে আসে, ঠিক আছে। মেইনলি বন্ধন যে কোনো কিছুর মধ্যে হইতে পারে, যে কোনো দুইটা বস্তুর মধ্যে যদি তারা আকর্ষণ বলের মাধ্যমে একটা নেগোসিয়েশনে আসে একসাথে থাকার বা একসাথে লেগে থাকার, তখনই সেটা হচ্ছে বন্ধন। আর যখন আমরা কেমিক্যালি চিন্তা করি যে পরমাণু সমূহ যখন অণু তৈরি করে বা অণুগুলো আরো বড় অণু তৈরি করে একসাথে হয়ে, সেই ক্ষেত্রে জিনিসটা হয় রাসায়নিক বন্ধন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এই বন্ধন কেন গঠিত হয়, একটু যদি খেয়াল করো, দুইটা পয়েন্ট বলা হচ্ছে। একটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের অধিকতর ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা, আর একটা হচ্ছে অধিকতর স্থায়ী লাভের জন্য সর্বনিম্ন স্থিতিশক্তি অর্জনের প্রবণতা। সো দুইটা পয়েন্টই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সাধারণত এই যে আমরা যেহেতু এইচএসসির কথাটাও মাথায় রাখতেছি, এগুলা কিন্তু এক্সপ্লেন করতে দেয় যে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা, এটার সাথে তোমার রাসায়নিক বন্ধন গঠনের কি সম্পর্ক সেটা ব্যাখ্যা করো, ঠিক আছে, এরকম আসে। তো একটু যদি মনে করাই দিই, ধরো আমাদের কে কে আছে নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাই তো। এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। এখন তুমি জানো যে এদের ইলেকট্রন বিন্যাসে কিরকম থাকে, হিলিয়ামেরটা নিয়ে আর কিছু আলাদা বলা নাই। 1s2 হিলিয়ামের জন্য, এই যে 1s2 দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন, এই যে একটা এস অরবিটাল আছে, এই একটা এস অরবিটালে দুইটা বিপরীত স্পিনের যে ইলেকট্রন আছে, এটি অনেক স্থিতিশীল একটা অবস্থা। তার কারণ কি, দুইটা ইলেকট্রন বিপরীত স্পিনে থাকা মানে তারা দুইজন দুই দিকে ঘুরতেছে। এবং আমরা এগুলো আগের দিনের যে স্লাইড সেখানে বলছিলাম, ওই যে চৌম্বক যে ক্ষেত্র তৈরি হয় সেখানে তোমরা দেখছো যে বিপরীত স্পিনে ঘুরে, এবং বিপরীত স্পিনে ঘোরার কারণে তারা কি করে, একজন একজনকে আকর্ষণ করতে পারে বা একসাথে থাকতে পারে, ঠিক আছে, বা একজন একজনের যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা ক্যান্সেল করে তারা একসাথে থাকে, অর্থাৎ একটা স্থিতিশীল অবস্থা। সো এমন একটা কনসেপ্ট থাকে যে দুইটা ইলেকট্রন একসাথে থাকলে তারা কেন, মানে একসাথে থাকতেছে, ইলেকট্রন তো একটা একটাকে বিকর্ষণ করার কথা, তাহলে কখনোই একটা অরবিটালে একটা দুইটা ইলেকট্রন একসাথে থাকার কথা না, একটা সিঙ্গেল ইলেকট্রন থাকার কথা। সো সেটার আনসারটা আমরা এইভাবে দিচ্ছি। যাই হোক, এরপর যদি আমরা নিয়নেরটা আসি, আমরা এই ক্ষেত্রে কি জানি যে নিয়নের ক্ষেত্রে আমাদের লাস্ট শেলের ইলেকট্রন বিন্যাস যদি বলি, আমরা এখন সবগুলো হয়তো দেখাবো না, আমরা যদি লাস্ট শেলেরটা দেখাই, 2s2 2p6, এটা হচ্ছে আমার নিয়নের জন্য ইলেকট্রন বিন্যাস। সো বুঝতেই পারতেছো, আমি এভাবে আর্গনের জন্য আস্তে আস্তে যত নিচে যাব, লাস্ট শেলে কি হবে, 3s2 3p6, তারপর আমার হবে 4s2, আমরা জাস্ট ভ্যালেন্স শেল, ঠিক আছে, লাস্ট যে শেল সেটা হচ্ছে চৌদ্দদের স্তরটা, এবং আলটিমেটলি ভিতরে কতটা ইলেকট্রন আছে তার থেকে মেইন যে জিনিসটা ডিপেন্ড করে, লাস্ট শেলের ইলেকট্রন তারা বেশি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। এই যে অস্থিতিশীল যে ব্যাপারটা, এটা তাদের ক্ষেত্রে বেশি থাকে, এই জন্য আমরা মেনলি তাদেরকে প্রায়োরিটি দিয়ে জিনিসটা চিন্তা করি। তো বুঝতে পারতেছো, পর্যায়ে যত নিচে যাব আস্তে আস্তে আসলে আর কিছুই না, একটা করে আমার প্রধান কক্ষপথ বাড়বে এবং আমি এই ধরনের ইলেকট্রন বিন্যাস পাবো, ঠিক আছে। তাহলে এই যে লাস্ট শেলে এখানে আমি কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছি, টোটাল ইলেকট্রন দেখতে পাচ্ছি 6 2 8টা। সো এই যে 8টা ইলেকট্রন, আমি যদি যে কোনো একটার জন্যই চিন্তা করি, এই যে এটা হচ্ছে আমাদের এস অরবিটাল, এখানে দুইটা ইলেকট্রন আছে, আর এখানে হচ্ছে আমাদের পি অরবিটাল। আমরা যদি একটু হুন্ডের নীতি ফলো করি, সবগুলো নীতি যদি ফলো করি, প্রথমে একটা করে ইলেকট্রন ঢুকে, তারপর হচ্ছে আরেকটা করে ইলেকট্রন ঢুকে। সো এই যে এটা হচ্ছে আমাদের NS2, এন দিলাম তার কারণ এদের মধ্যে যে কারোর জন্য এই সিচুয়েশনটা হতে পারে, আর NP6। সো দেখো, আমরা দেখি কিন্তু বুঝতে পারতেছি যে এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু একটা মোর স্টেবল স্ট্রাকচার। কারণ কি, আমরা যে বলতেছি নিষ্ক্রিয় গ্যাসের অধিকতর স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা, আমরা ওইটি একটু এক্সপ্লেন করে নিতেছি যে নিষ্ক্রিয় গ্যাস যে আসলে অধিকতর
একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, সেটা আমরা বলে নিচ্ছি। সেটা কিভাবে বললাম, যেখানে আমার এস অরবিটাল আছে, এস এরটা তো দেখলামই ছোট একটা অরবিটালে সে কিভাবে স্থিতিশীল থাকতে পারতেছে। ঠিক একইভাবে পি অরবিটালে কি বললাম, যে প্রত্যেকটা ইলেকট্রন এখানে জোড়ায় জোড়ায় থাকার কারণে ওর যে এই কন্ডিশনটা সেটাই অনেকটা স্টেবল কন্ডিশন। এখন তুমি যদি চিন্তা করো যে আমি এখানে কি করতে পারতাম, মানে নিষ্ক্রিয় গ্যাসের কেন আইডেল, ও কেন ইলেকট্রন গ্রহণ করে না বা ও কেন ইলেকট্রন ত্যাগ করে না, এই সিচুয়েশনটা কিরকম। ঠিক আছে, তো ঘটনা যেটা হচ্ছে যে এখানে আমাদের এই যে এনপি অরবিটালে প্রত্যেকটা ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকার কারণে দেখা যায় যে এদের মধ্যে এই বন্ধন ভাঙাটা, ঠিক আছে, খুবই ডিফিকাল্ট হয়ে যায়। NS2 এই দুইটা ইলেকট্রনের দিকে যদি তাকাও, NP6 এই ইলেকট্রন গুলোর দিকেও যদি তাকাও, এখান থেকে কোন একটা ইলেকট্রন বের করে নিয়ে যাওয়া, তোমরা জানো আমি যদি এখান থেকে কোন একটা ইলেকট্রন বের করে নিয়ে যেতে চাই সেটাকে আমরা কি বলবো, আয়নীকরণ। আয়নীকরণ, ইলেকট্রন বের করে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তার মানে এই যে নিষ্ক্রিয় গ্যাসের জন্য আমি যে ইলেকট্রনটা বের করে নিয়ে যেতে যাচ্ছি তখন আমার অনেক 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 বেশি পরিমাণ আয়নীকরণ শক্তিটা প্রয়োগ করা লাগবে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো এই যে 8টা ইলেকট্রন তাকে আমরা স্টেবল কেন বলতেছি, তার কারণ হচ্ছে এখানে কিন্তু এনএস বা এনপি তে সবগুলা ইলেকট্রন জোড়া জোড়ায় থাকার কারণে তুমি যদি বাইরে থেকে কোনো একটা ইলেকট্রন উল্টাটা করতে চাও, বাইরে থেকে কোনো একটা ইলেকট্রন আনতে চাও, সেই ক্ষেত্রে ওই ইলেকট্রনের প্রতি তার কোনো ইন্টারেস্ট থাকে না। সো বাইরে থেকে ইলেকট্রন আনার যে ব্যাপারটা সেটাকে আমরা কি বলি, আমরা সেটাকে বলি হচ্ছে ইলেকট্রন আসক্তি। সো নিষ্ক্রিয় গ্যাসের স্টেবিলিটির রিজনটা আমরা কি বলতেছি, তার উচ্চ আয়নীকরণ শক্তি। আমি যদি তার থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে যেতে চাই তখন আমার অনেক 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 বেশি পরিমাণ শক্তি দেওয়া লাগে নর্মালের থেকে। ঠিক আছে, নর্মাল আমরা যাদেরকে নিয়ে পড়াশোনা করি আয়নীকরণ শক্তি বা আয়নে বানানো সম্ভব, তাদের থেকে অনেক বেশি পরিমাণ শক্তি লাগে। তো একটা জিনিসের শক্তি বেশি লাগে তার মানে জিনিসটা ভাঙতে স্টেবল, আমার জিনিসটা বেশি স্টেবল, তাই আমার ভাঙতে শক্তি বেশি লাগে। আর ইলেকট্রন আসক্তির কথা যদি বলি, এখানে আমি কি করতে চাচ্ছি, একটা ইলেকট্রন আনতে চাচ্ছি আমি বাইরে থেকে। এটা আমরা জানি যে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়ে। সো ইলেকট্রন আসক্তি যে ব্যাপারটা, নিষ্ক্রিয় গ্যাসের জন্য ইলেকট্রন আসক্তির যে মানটা সেটা হচ্ছে প্রায় শূন্য। ও যেহেতু অষ্টক পূর্ণ থাকে এবং প্রত্যেকটা অরবিটাল মোটামুটি স্যাটিসফাইড অবস্থায় আছে, এই জন্য ওর ইলেকট্রনের প্রতি আকর্ষণটা একদম নেই বললেই চলে। ঠিক আছে, এক্সেপশনাল কেস আছে তোমরা জানো, বাট এটা হচ্ছে বেসিক কথাবার্তা। তো একটু একটা বেসিক এই জিনিসগুলো মনে রাখবো। যেমন তুমি যদি চিন্তা করো তোমার কাছে একটা বন্ড আছে, ঠিক আছে, তুমি বন্ধন ভাঙতে চাও। ঠিক আছে, বন্ধন ভাঙতে চাইলে কি করতে হবে একটু চিন্তা করো। ধরো তোমার কলমের যে ক্যাপটা সেটা লাগানো আছে, তুমি ট্রাই করো যে এই কলমের ক্যাপটা খুলতে। সো তুমি এখানে কলমের ক্যাপ আর কলমের মধ্যে যে বন্ডটা সেটা ভাঙার ট্রাই করতেছো। তার মানে কি তুমি একটা কি ফোর্স দিছো না বাইরে থেকে, যখন তুমি কলমের ক্যাপটা খুললা, এই যে তুমি বন্ধনটা ভাঙলা। বন্ধন ভাঙতে আমাদের শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, বন্ধন ভাঙতে তাহলে কি করলাম, আমি বাইরে থেকে শক্তিটা দিলাম। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে শক্তির শোষণ। শোষণ কে করছে, যার বন্ধন ভাঙতেছো সে তোমার কাছ থেকে শক্তিটা শোষণ করে নিছে। ঠিক আছে, মানে আমি বাইরে থেকে এখানে শক্তি প্রয়োগ করতে হয়েছে। আর এই জিনিসটা একদম ঠিক অপোজিট যদি আমার বন্ধন তৈরি হয়। বন্ধন যখন সৃষ্টি হয় তখন দেখবা যে শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, সো বুঝতেই পারতেছো উপরে যে প্রক্রিয়াটা শক্তি যেহেতু শোষণ হয়, এটা হচ্ছে আমাদের কি একটা তাপ হারি প্রক্রিয়া। ঠিক আছে, আর তোমাদের যদি মনে থেকে থাকে তাপ হারি প্রক্রিয়া কোনটা, সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। এই যে দেখো এখানে বন্ধন ভাঙতেছো না, এই যে ইলেকট্রন গুলো আছে ইলেকট্রন গুলাকে বন্ধন ভেঙে একটা ইলেকট্রনকে বের করে নিয়ে যাচ্ছ, তার মানে এটা কি আয়নীকরণ শক্তি। ঠিক একইভাবে তুমি যদি বাইরে থেকে একটা ইলেকট্রন এখানে আনতে চাও, তার মানে নতুন করে কিছু একটাকে যুক্ত করার ট্রাই করতেছো, অর্থাৎ বন্ধন সৃষ্টি করার ট্রাই করতেছো। সেই ক্ষেত্রে এখানে সাধারণত শক্তি উৎপন্ন হয়, এবং শক্তি যখন উৎপন্ন হয় তখন আমার মানটা কিরকম হয়, নেগেটিভ হয়। সো পুরো ব্যাপারটা এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো যে আলটিমেটলি সবার টার্গেট হচ্ছে এই নিষ্ক্রিয় গ্যাসের যে স্টেবল অবস্থাটা, কেন স্টেবল সেটা আমরা এক্সপ্লেন করলাম, বা 8টা ইলেকট্রন থাকাকে, অষ্টক পূর্ণতার ব্যাপারটাকে আমরা তো জানি হিলিয়ামের থাকে 2টা। সো ওর জন্য ওইটাই হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। ওর জন্য এর থেকে বেশি 8টা ইলেকট্রন গ্রহণ করা সম্ভব হয় না, তার কারণ ওর অরবিটাল বা প্রধান কক্ষপথ থাকে একটা, অরবিট একটাই, অরবিটাল একটাই। সো যাই হোক,
এরপর আমরা বললাম যে অষ্টকটা হচ্ছে বাকি যে নিষ্ক্রিয় গ্যাস তাদের জন্য হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, এবং যে আমাদের পরমাণুগুলো আছে সবার টার্গেট থাকে সে কোনো না কোনো ভাবে, তোমরা জানো বিভিন্ন কেস সম্ভব, ইলেকট্রন গ্রহণ করতে পারে, ইলেকট্রন ত্যাগ করতে পারে, এগুলো করে সে কি করবে, বা ইলেকট্রন শেয়ার করতে পারে, এগুলো করে সে এই অষ্টক যে ইলেকট্রন বিন্যাসটা তারও লাস্ট শেলে এরকম করার ট্রাই করবে। অর্থাৎ কোনো একটা পরমাণু যদি লাস্ট শেলের ইলেকট্রন বিন্যাস 2 7 এরকম থাকবে, সে ট্রাই করবে কোনোভাবে আমি যদি আর একটা ইলেকট্রন নিয়ে আমি 2 8 এই ধরনের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পারি যেটা নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিলে, তার মানে তখন সে স্টেবল বেশি হয়। সো এটাই হচ্ছে বন্ধন তৈরি হওয়ার মেইন কনসেপ্ট। আর যেটা বললাম এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল রাখবো, এটা হয়তো ক্লাসে কয়েকবার বলা হবে যখন আমরা একটু পরে আয়নিক বন্ধন পড়বো, যে বন্ধন ভাঙতে শক্তির শোষণ হয় আর বন্ধন সৃষ্টি হওয়ার সময় শক্তিটা উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা। আর এই যে অধিকতর স্থায়ী লাভের জন্য সর্বনিম্ন স্থিতিক শক্তি অর্জনের প্রবণতা, কঠিন একটা কথা লাগতে পারে। জিনিসটা হচ্ছে একটু যদি চিন্তা করো, যার শক্তি যত কম সে তত বেশি স্টেবল। আমি যদি এই কথাটা বলি যে যার শক্তি যত কম সে তত বেশি স্টেবল, যে কথাটা কি তাহলে কোনো দিক থেকে ভুল হচ্ছে নাকি? তুমি যদি একটু চিন্তা করো ব্যাপারটা, একটা বল দিয়ে চিন্তা করি। ধরো আমার কাছে এই যে এখানে ফ্লোরের মধ্যে একটা বল রাখা আছে, ঠিক আছে, আর এখানে এটা হচ্ছে আমাদের ফ্লোর, বলটা উপরে আছে, ঠিক আছে, উপরে আমি ধরে রাখছি বা ভেসে আছে, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন চিন্তা করো। তাহলে এই যে আমরা যে বললাম যার শক্তি যত কম, ঠিক আছে, তার মানে সে তত বেশি স্টেবল হবে। তুমি একটু চিন্তা করো, এই যে সিচুয়েশন এ আর বি এর মধ্যে কে বেশি স্টেবল, স্টেবলটা কে বেশি? আমি যদি বলি অবশ্যই এখানে এ বেশি স্টেবল বা স্থিতিশীল অবস্থায় আছে, ঠিক আছে। আর বি সে কিন্তু স্টেবল অবস্থায় নাই, তার কারণ তুমি যেই মুহূর্তে ছেড়ে দিবা সেই মুহূর্তে কিন্তু বলটা নিচের দিকে পড়ে যাবে। সো তোমরা স্থিতিশক্তির ব্যাপারটা জানো, যে এখানে স্থিতিশক্তি আমি কিভাবে কাউন্ট করি, এমজিএইচ দিয়ে কাউন্ট করি। এটা জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম, তাহলে বুঝতেই পারতেছো যে সিচুয়েশন বি এর ক্ষেত্রে তার যে শক্তিটা, অভ্যন্তরীণ শক্তি বলি বা স্থিতিশীল শক্তি যাই বলি না কেন, তার শক্তিটা বেশি, শক্তি বেশি দেখে সে স্টেবল কম। আর এই ক্ষেত্রে আমার শক্তি নাই বা কম দেখে স্টেবল হচ্ছে বেশি। এই যে স্টেবল একটা অবস্থায় আছে, এবং আমরা ওই যে স্থিতি শক্তির সাথে তুলনা করে বললাম যে কেন কোনটার ক্ষেত্রে আমার স্টেবিলিটির সাথে শক্তির ব্যাপারটা কি রকম। সো যাই হোক, আলটিমেটলি সবার ইচ্ছা থাকে যে সে স্টেবল হতে চায়। সো স্টেবল হওয়ার জন্য যা করা লাগে সে তাই করে, বন্ধন যেভাবে গঠন করা প্রয়োজন সেভাবেই সে বন্ধনটা গঠন করতে চায়। এবং সে যখন যত বেশি স্টেবল হবে তত কি হবে, তার যে অভ্যন্তরীণ শক্তিটা, তার যে ভিতরে শক্তির পরিমাণটা, মহাবিশ্বের সবকিছুই তোমরা জানো যে কোনো কিছুই স্থিতিশীল না, সবকিছুই একটা অস্থির অবস্থার মধ্যে আছে, কিন্তু সবাই চায় স্টেবল হইতে। সো যত বেশি স্টেবল হতে চায়, স্টেবল হওয়ার জন্য কি করবে, সে তার ভিতরের যে অভ্যন্তরীণ শক্তিটা সেটা কমানোর ট্রাই করবে। যেমন এই বলটা যদি আমি ছেড়ে দেই, সে স্টেবল হওয়ার ট্রাই করবে নিচে আসার মাধ্যমে, মহাবিশ্বের নিয়ম, নিচে আসার মাধ্যমে স্টেবল হওয়ার ট্রাই করবে। তাই তার যে একটা উচ্চ বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি উপরে থাকার কারণে যে আছে এমজিএইচ পরিমাণ, সেটা যখন সে নিচে চলে আসবে তখন সেটা জিরো হয়ে যাবে। সো যাই হোক, এটা ছিল একদম বেসিক কথাবার্তা। আমরা এবার চলে যাই বন্ধনের প্রকারভেদের উপর। তো বন্ধন দুই রকম, একটা হচ্ছে রাসায়নিক বন্ধন আর একটা হচ্ছে ভৌত বন্ধন, ঠিক আছে। তো আমরা অনেক সময় এই ব্যাপারটা মানে ম্যাচ করতে পারি না। রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে বুঝতেই পারতেছো কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হওয়া লাগবে, ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশন হওয়া লাগবে। আর ভৌত বন্ধন যে মানে এটাকে যদি বলি ফিজিক্যাল বন্ড, এক্ষেত্রে আমার ভৌত বা ফিজিক্যাল শুনে বুঝতেছো এখানে কেমিক্যাল রিয়াকশনের কোনো প্রয়োজন নাই, তাই তো? আচ্ছা দেখো, এখন এই যে এই জিনিসটা আমাদের অনেকেরই মাথায় মানে খেয়াল থাকে না, ভুল করে ফেলি, যে এই রাসায়নিক বন্ধন আর ভৌত বন্ধনের মধ্যে মেইন একটা পার্থক্য কিন্তু হচ্ছে যে রাসায়নিক বন্ধনগুলো সাধারণত পরমাণুর মধ্যে হয়, ঠিক আছে। রাসায়নিক বন্ধনগুলা বিভিন্ন বা সেম পরমাণুর মধ্যে বিক্রিয়ার কারণে বা এই জাতীয় কারণে এক একটা বন্ধন গঠিত হয়, ঠিক আছে। আর ভৌত বন্ধনের কথা যদি বলি, এই ভৌত বন্ধনটা কিন্তু হচ্ছে অণুর মধ্যে, ঠিক আছে, অণুর মধ্যে এই ধরনের ভৌত বন্ধনগুলা দেখা যায়। আর যদি আমি ক্যাটাগরি করি যে রাসায়নিক বন্ধন, যেটা নিয়ে আজকে আমরা মেইনলি অনেক অনেক বেশি কথাবার্তা বলবো, আয়নিক বন্ধন। দেখো, আমরা তো প্রত্যেকটা নিয়ে ডিটেলসে পড়বোই, তার আগে যদি তোমাকে একটু আমি বেসিক ধারণা দিতে চাই যে আয়নিক বন্ধন কাদের মধ্যে হয়, ঠিক আছে। দেখো, আমি যদি বলি ইপি, ইপি হচ্ছে ইলেকট্রোপজিটিভ। কোনো একটা পরমাণু ধরে ইলেকট্রোপজিটিভ, যখন একটা ইলেকট্রোপজিটিভের সাথে
একটা ইলেকট্রোনেগেটিভ মৌল বা পরমাণু ইন্টারঅ্যাক্ট করে তখন আয়নিক বন্ধন হয়। ঠিক আছে, সহজে মনে আসবে তোমাদের যদি বলি সোডিয়াম একটা তড়িৎ ধনাত্মক মৌল এবং ক্লোরিন একটা তড়িৎ ঋণাত্মক মৌল, তারা ইন্টারঅ্যাক্ট কিভাবে করে? আয়নিক বন্ধনের মাধ্যমে করে। এগুলো তোমরা জানো, তাই জাস্ট এই কথাটাই বলতেছি যে আমরা পরেতে ডিটেলস দেখবো। এখন জাস্ট এটা বলে নিচ্ছি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা যে সমযোজী বন্ধন এই ক্ষেত্রে কি হবে, দুইটাই ইলেকট্রোনেগেটিভ হয় সাধারণত। ঠিক আছে, দুইটাই ইলেকট্রোনেগেটিভ হয়। যেমন আমার এখানে এক্সাম্পল হিসেবে আমি কি বলতে পারি যে অধাতুরা নিজেদের মধ্যে যেভাবে বন্ধন তৈরি করে সেই ব্যাপারটাই। ঠিক আছে, আচ্ছা, হাইড্রোজেন এক্সেপশনাল কেস, তোমরা জানো হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ বা ত্যাগও করতে পারে, শেয়ারও করতে পারে, বাট আমরা মেইনলি কি হয় সেটা বলা ট্রাই করতেছি। তাহলে ধাতব বন্ধন কাদের মধ্যে হবে? একটু চিন্তা করো যে আমরা যে বলতেছি দুইটা ধাতু আর অধাতুর মধ্যে, মানে একটা ইলেকট্রো পজিটিভ আর একটা ইলেকট্রোনেগেটিভ, সেটা আয়নিক বন্ধন। আর দুইটা যদি ইলেকট্রোনেগেটিভ হয় সেইটা সমযোজী বন্ধন। আর দুইটা পরমাণুই যদি আমার তড়িৎ ধনাত্মক হয়, অর্থাৎ চিন্তা করো দুইটা আয়রন পরমাণু, ঠিক আছে, তারা কিভাবে একসাথে যুক্ত থাকে? সো তারা যুক্ত থাকে হচ্ছে এটা ধাতব বন্ধনের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, আর ভ্যান ডার ওয়ালস যে বন্ধনটা সেটা হচ্ছে আন্ত আণবিক। আমরা আগেই বলছি অণুর মধ্যে, ঠিক আছে, আন্ত মানে ভিতরে, আর ভিতরে বা মধ্যে, আর আণবিক মানে তো অণু রিলেটেড যেটা। ঠিক আছে, সো অণুর মধ্যে যে বন্ডটা থাকে সেটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস বন্ড। ঠিক আছে, আর হাইড্রোজেন বন্ডও এক ধরনের আণবিক আন্তঃআণবিক বন্ধন, সেটা আমরা একটু পরেই দেখবো, ডিটেলস আমরা কথা বলবো আমাদের আজকের ক্লাসের শেষের দিকে। তো যাই হোক, এবার আমরা চলে আসি আয়নিক বন্ধনে। আমরা এবার আয়নিক বন্ধনে কি কি থাকে সেটা একটু চিন্তা করি। অলরেডি আমরা বলে ফেলছি যে বিপরীতধর্মী মৌল থাকে, মানে একটা যদি হয় ইলেকট্রোপজিটিভ আর একটা হবে হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, এদের মধ্যে একটা ইন্টারাকশন হবে এবং তাদের মধ্যে এক বা একাধিক ইলেকট্রন কি হবে, স্থানান্তরিত হয়ে আমরা জানি যে একটা এরকম পজিটিভ আয়ন তৈরি হবে আর একটা নেগেটিভ আয়ন তৈরি হবে, তাদের মধ্যে এরকম একটা বন্ড তৈরি হবে, তাই তো? আচ্ছা, সো যাই হোক, একটা কথা বলে রাখি, এই যে দাগ দিয়ে যে দেখালাম, বেসিক্যালি আমরা দাগ দিয়ে যে বন্ধনগুলো দেখাতে পারি তারা আসলে হচ্ছে সমযোজী বন্ধন। আয়নিক বন্ধনকে আমরা এভাবে দেখাই ঠিকই, কিন্তু তার মানে এই না যে তারা এরকম একটা সিঙ্গেল বন্ড তৈরি করে, এরকম কিছু না। ঠিক আছে, সো তাদের মধ্যে কি হচ্ছে, এই পজিটিভ আর নেগেটিভ আয়নটার মধ্যে কি বলা হচ্ছে, একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। সো এখানে যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটা বেসিক্যালি এই আকর্ষণ বলের কারণেই। চিন্তা করো এইভাবে যে এর সাথে বিটা নেগেটিভ ধর্মী হওয়ার কারণে, আকর্ষণ বলের কারণে পাশাপাশি আছে, সেটা এরকম না যায়। দেখো আমরা যে দাগ দিয়ে দেখাই সেটা সমযোজী বন্ধনকে দেখাই, একটা আয়নিক বন্ধনকে কখনোই আসলে এভাবে দাগ দিয়ে দেখানোটা উচিত না, সেটা আর কি যায় না। ঠিক আছে, আয়নিক বন্ধন ব্যাপারটার সাথে। তো যাই হোক, এবার আমরা চলে আসি যে আয়নিক বন্ধন, এগুলো বেসিক সংজ্ঞা রিলেটেড জিনিসপত্র তুমি জানো। অলরেডি একটা এক্সাম্পল এখানে তুমি দেখতে পারতেছো, এখানে প্লে হচ্ছিল এতক্ষণ ধরে, যে কি হচ্ছে এখানে, যে কিভাবে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ফ্লোরিনের কাছে চলে যাচ্ছে এবং ইলেকট্রনটা ত্যাগ আর গ্রহণের মাধ্যমে তারা কি, যে পজিটিভ আয়ন হয়েছে আর নেগেটিভ আয়ন হয়েছে, এই পজিটিভ আর নেগেটিভ আয়ন কি হচ্ছে, তারা একজন আরেকজনকে আকর্ষণের কারণে আয়নিক বন্ধন তৈরি করতেছে। এগুলো বেসিক কথাবার্তা। যাই হোক, তো আমরা যে জিনিসটা একটু খেয়াল রাখবো, যে জিনিসটা মেইনলি ফোকাসে থাকা লাগে, সেটা হচ্ছে যে শর্তগুলা, কন্ডিশনগুলা, যে ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, এই ব্যাপারটা আসলে কি। ঠিক আছে, যেমন আমরা যদি এখানকার এক্সাম্পলটি নিয়ে মনে করো আমার কাছে সোডিয়াম আছে, ঠিক আছে, সো সোডিয়াম থেকে আমি কি চাবো, সোডিয়াম যেহেতু ইলেকট্রন বিন্যাস কিরকম এগুলো তোমরা জানো, আসলে বেশি কথা বলবো না এগুলো নিয়ে। সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281। সো ও কি ট্রাই করে, এই যে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার, একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় সোডিয়াম প্লাস হওয়ার জন্য, তখনও এই যে এরকম নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস সেটা অর্জন করতে পারে, তাই তো? এখন এই আয়নীকরণ শক্তির ব্যাপারটা কি ছিল, এই যে একটা ইলেকট্রন বা এক মোল ইলেকট্রন নিতে যে পরিমাণ শক্তিটা লাগে, সেটাই তো আমার এই যে আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন পটেনশিয়াল আইপি, সেটা ছিল না। এখন দেখো ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, তার মানে একটু চিন্তা করো, এই আইপি এর মান যত কম হবে, অর্থাৎ ইলেকট্রনটাকে তুমি যত সহজে বের করে নিয়ে যেতে পারবা ধাতু থেকে, বন্ধনটা গঠন করা নিশ্চয়ই তত সহজ হবে। আরেকবার, এই যে আয়নীকরণ বিভব, এটা মানে হচ্ছে ইলেকট্রন বের করে নিতে যে পরিমাণ শক্তিটা লাগে, তার মানে এই আইপি এর মানটা বের করে নিতে শক্তি যেই যত কম লাগবে তোমার জন্য তত ইজি হবে আয়নিক বন্ধনটা তৈরি করা। এটা গেল। আচ্ছা, এবার আসি অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, অধাতু এখানে আমাদের ফ্লোরিন যেহেতু আছে, ফ্লোরিন নিয়ে ধরো কথাটা বলি। ফ্লোরিনের উচ্চ ইলেকট্রন আসক্তি, তার মানে ফ্লোরিনের এই ইলেকট্রনটা নেওয়ার যেই আকর্ষণ ক্ষমতা সেটা অনেক বেশি থাকতে হবে। তাহলে লাভ কি হবে, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, এটা হচ্ছে কি 2 7। তার মানে সে যদি একটা ইলেকট্রন নিয়ে ফ্লোরাইড আয়নে পরিণত হয় তখন তার ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে, 2 8। অর্থাৎ তার জন্য ই এ
ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি সেটা অনেক বেশি হওয়া লাগবে, কারণ সে যত ভালোভাবে ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে অধাতু যেটা, সে কিন্তু তত ভালোভাবে আমার এখানে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারবে। সো এটা গেল কন্ডিশনটা। আচ্ছা, এখন ফাইনালি যে সিচুয়েশনটা সেটা হচ্ছে যে গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি কি, এই জিনিসটা আমাদের অনেকেরই জানা থাকে না ইন্টারেও, বাট কথা হচ্ছে যে এটা কিন্তু ইন্টারেও ল্যাটিস শক্তি কতে আসার মতো প্রশ্ন হইতে পারে, বা ল্যাটিস শক্তি কনসেপ্টটা তোমরা যখন তাপের চ্যাপ্টারটা পড়বা তখন দেখবে যে আরো বেশি কাজে লাগতেছে। বাট আমরা যেহেতু এখন উচ্চারণ করে ফেলছি যে ল্যাটিস শক্তি আমার বেশি হওয়া লাগবে, তাহলে বুঝি ল্যাটিস শক্তি জিনিসটা কি। ঠিক আছে, এই যে আমার এখানে সোডিয়াম প্লাস আর ফ্লোরাইড আয়ন তৈরি হলো, তারা যখন সোডিয়াম প্লাস আর ফ্লোরাইড আয়ন, এই 1 মোল সোডিয়াম প্লাস আয়ন আর ফ্লোরাইড আয়ন মিলে বন্ধন তৈরি করার সময়, কি বন্ধন তৈরি করার সময়, আয়নিক বন্ধন তৈরি করার সময় যে শক্তিটা নির্গত হয়, যে পরিমাণ শক্তি কেন নির্গত হচ্ছে, তার কারণ কি, সে স্টেবল হতে চাচ্ছে, তার মধ্যে যেই অনেক একটা অস্থিতিশীল অবস্থা ছিল সে সেই শক্তিটা নির্গত করে দিতে চাচ্ছে। সো সে যত ইজিলি শক্তিটা বের করে দিবে, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি তার ল্যাটিস এনার্জি, যত ইজিলি শক্তিটা সে বের করে দিবে তার জন্য কি হবে, স্টেবল হওয়ার ব্যাপারটা তত সহজ হবে। এখন তোমরা একটু চিন্তা করে দেখো, ঠিক একইভাবে এই ডেফিনেশনটা কিন্তু উল্টাভাবে দেওয়া যায়, যে আমার কাছে 1 মোল সোডিয়াম ফ্লোরাইড আছে, 1 মোল সোডিয়াম ফ্লোরাইড, এই একটা সোডিয়াম আর একটা ফ্লোরাইড আয়নকে, তাদেরকে যদি একটা থেকে আরেকটা আমি আলাদা করতে চাই, একটু চিন্তা করো, তারা তৈরি হওয়ার সময়, এই যে তৈরি হওয়ার সময় যে পরিমাণ শক্তি নির্গত হয়েছিল, আমরা কি জানি বন্ধন তৈরি হলে শক্তি নির্গত হয়, এই যে আমরা একটু আগে বলে আসছি যে যখন বন্ধন সৃষ্টি হবে তখন শক্তি উৎপন্ন হবে। আর ওই সেম বন্ধনটা যদি আমি ভাঙতে চাই, এই একই বন্ধন কিন্তু, তখন আমার কি সেম পরিমাণ শক্তিটা শোষণ হবে। তার মানে বন্ধন সৃষ্টি হওয়ার সময় যদি আমার 10 জুল পরিমাণ ধরো শক্তি উৎপন্ন হয়েছে, সো আলটিমেটলি যখন আমি বন্ধনটাকে আবার ভাঙবো তখন আমার 10 জুল শক্তি দেওয়া লাগবে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জির সংজ্ঞা দুই দিক থেকে দেওয়া যায়। একটা হচ্ছে এই বন্ধনটা, 1 মোল বন্ধন যখন তৈরি হয় আয়নের মধ্যে তখন যে পরিমাণ শক্তি নির্গত হয় সেভাবেও দেওয়া যায়, আবার তৈরি হওয়ার পরে সেটাকে আমি ভাঙতে কি পরিমাণ শক্তি লাগতেছে সেভাবেও ল্যাটিস এনার্জি এই সংজ্ঞাটা দেওয়া যায়। তোমরা কিন্তু এটা গন্ডগোল করবা, একটু পরে বলবা যে ভাই বুঝি না, এটা চ্যাটে বলবা বা বিপ্লব কিউএনএতে ভাই, বলবা। হ্যাঁ একটু ইন্টারাপ্ট করতেছি ভাই, আপনার হ্যাঁ হ্যাঁ, কার্সারটা কি আরেকটু বড় করা যাবে? পাওয়ার পয়েন্টটা তো এটা বড় করা যায় না, এটা তো ও ডিফল্ট। আচ্ছা আচ্ছা, এটা তাহলে তো আর কিছু করার নাই। আর একটা জিনিস হচ্ছে, সবাই একটু খেয়াল করো যে যখন ক্লাসে বোঝানো হচ্ছে যে টপিকটা, ওইটা একটু ক্লাসে বোঝার চেষ্টা করো। ভাইয়া এখানে ল্যাটিস এনথালপি যখন বুঝাচ্ছেন তখনই তোমরা কোশ্চেন দিচ্ছ ভাই ল্যাটিস এনথালপি বুঝি নাই। ভাইয়া তোমার তো আর একটু খেয়াল করতে হবে, খেয়াল করলে বুঝতে পারবা, ঠিক আছে? তো সবাই একটু ক্লাসের দিকে আর একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো ভাই। ওকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো আমরা ক্লাসে আবার একটু মনোযোগ দিই। আসো, চ্যাটে দেখলাম যে, ভাবলাম যে অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, যেহেতু আমি একটু কথা বলার ব্রেক পাইছি, চ্যাট দেখলাম ইম্পর্টেন্ট কথাবার্তার চেয়ে আসলে অপ্রয়োজনীয় জিনিসই বেশি। দেখো একটু বুঝার ট্রাই করো, ঠিক আছে? আর শুরুর কথাবার্তা তো একটু বেসিক দিয়ে হবে। আর আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে এইচএসসি রিভিশন সহ। তো তার মানে এই এইচএসসি এর কথাবার্তা যদি তোমার বেসিক লাগে তাহলে খুবই ভালো কথা, যে তোমার এইচএসসি প্রিপারেশনটা অনেক সলিড। আর আমরা যে একদম অ্যাডমিশনের জিনিস দেখে না তা তো না, দুইটা মিলেই কিন্তু ক্লাসটা। তুমি একটু ওয়েট করো, একটু পরে তুমি দেখবা। অবশ্যই শুরুতে আমি এখানে বলতে পারি না আসো আজকে আমরা হাইব্রিডাইজেশন পড়বো, ঠিক আছে? দেখবো, আমরা কঠিন জিনিসও দেখবো, সমস্যা নাই। আচ্ছা, তো যাই হোক, আমরা চলে আসি আবার টপিকে। আরেকবার বলতেছি যে আমি যেটা ধারণা করছিলাম ল্যাটিস এনথালপি নিয়ে কোয়েশ্চেন আসবে, ওইটাই আমি বলতেছি। ল্যাটিস এনার্জির ব্যাপারটা কি, এই যে সোডিয়াম আয়ন, সহজ করে বলতেছি, একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়ন, তারা মিলে যে একটা বন্ধন তৈরি করলো, এই বন্ধন স্টেবল থাকার জন্য সে কি করে, শক্তিটা বের করে দেয়, ঠিক আছে? এই যে পরিমাণ শক্তিটা বের হয়ে গেছে, এইটাই ল্যাটিস শক্তি। আবার উল্টাভাবে যদি বলি, এখন এই বন্ধনটা, ঠিক আছে, এই বন্ধনটা একটা আকর্ষণ বন্ধন, আমি যদি আবার এই সোডিয়াম আর ফ্লোরিনকে আলাদা করতে চাই, আয়নগুলোকে আলাদা করার জন্য, তখন আমার যে পরিমাণ শক্তি বাইরে থেকে প্রয়োগ করা লাগবে, ঠিক আছে, সেটাই হচ্ছে ওই ল্যাটিস শক্তির মানটা। হ্যাঁ, আর আচ্ছা, কার্সারের ব্যাপারে যেহেতু আসছে, এটা আমি একটু বলে দিই। আমরা যে ইউজ করি এটা কিন্তু পাওয়ার পয়েন্টের যেই ডিফল্ট জিনিসটা সেটাই। সো দেখো, আমি যখন এখানে লিখতেছি, তুমি লিখাটা ফলো করলে হবে, যে লিখার দাগটা তুমি ঠিক মতো বুঝতেছো নাকি। আর আমি যদি অ্যাকচুয়ালি তোমাকে কোথাও মানে তাকাইতে বলি, মার্ক করে দিব, তখন আমি বলবো যে দেখো লেজার পয়েন্টার আছে সেটার জন্য, যে দেখো এই দিকে তাকাও। সো লেজার দিয়ে তো আর লেখা যায় না, লিখতে তো হবে আমার আসলে পেন টুল যেটা, সেটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের মাথায় কি এই ব্যাপারটা আসছে, একটু চিন্তা করো তো। আমি একটু একটা কথা বলি, যে
বুঝছি সহজ জিনিস পারো, কিন্তু এই জিনিসটাকে আসছে যে এই যে আমাদের সোডিয়াম প্লাস যে ও তো 2,8 স্টেবল অবস্থায় চলে গেছিল, ফ্লোরাইড ও তো আয়ন হওয়ার পরে স্টেবল অবস্থায় চলে গেছিল। তাহলে আমরা মোর স্টেবল সিচুয়েশন এটাকে কেন বলতেছি? সোডিয়াম ফ্লোরাইড হওয়ার কি দরকার ছিল আবার? দেখো আমরা তো কি বলছি, নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য। হ্যাঁ, তোমরা সমযোজিতে জানো ইলেকট্রন শেয়ার করার সাথে সাথে বন্ধন তৈরি হয়, কিন্তু এখানে কথা হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ আর ত্যাগ করার সাথে সাথে তো বন্ধন তৈরি হয়ে যায় নাই। আমার প্রশ্ন হচ্ছে এখানে কেন আবার তারা ফাইনালি সোডিয়াম আয়ন আর ফ্লোরাইড আয়ন তারা আবার কেন এখানে আমার একসাথে যুক্ত হয়, সেটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, এখানে একটা জিনিস আমরা সব সময় যখন এক্সাম্পল দিই মিস করে যাই, এই আয়নীকরণ যে বিভবটা আইপি আর আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি ইলেকট্রন আসক্তি, এদের ডেফিনেশনে কিন্তু স্পষ্টভাবে বলা ছিল এরা হচ্ছে আমার গ্যাসীয় পরমাণু, গ্যাসীয় আয়ন, সেটার জন্য। তাহলে একটু চিন্তা করো, আমরা ডেফিনেশন ওয়াইজ কি বলি যে একটা গ্যাসীয় সোডিয়াম এর থেকে যখন একটা গ্যাসীয় সোডিয়াম প্লাস হবে, ভালো মতো মনে করে দেখো, যদি মনে হয় যে না এরকম দেখো নেই, তার মানে তোমার বইয়ের সংজ্ঞাটা পরে একটু ঘাটতি আছে। ফ্লোরাইড, ঠিক আছে, ফ্লোরিন, ও গ্যাসীয় অবস্থা থাকে, গ্যাসীয় অবস্থায় যখন ওর সাথে আমি একটা ইলেকট্রন যুক্ত করতে চাই, সো তখন আবারও যদি বলি এটাও কি গ্যাসীয় সিচুয়েশন। সো দেখো এই জিনিসটা এরা কিন্তু গ্যাসীয় অবস্থায় খুব একটা বেশি স্টেবল থাকে না। আর আলটিমেটলি আমি যে এখানে সোডিয়াম ফ্লোরাইডের কথা বলতেছি যে একসাথে যখন তারা যুক্ত হলো তখন তারা কোন অবস্থার কথা বলি আমি? সলিড। তাহলে আবারও বলতেছি যে 2,8, হ্যাঁ এটা কিন্তু অলরেডি একটা স্টেবল অবস্থায় চলে গেছে, ইলেকট্রন বিন্যাস দেখে তুমি বলতে পারো। বাট কাহিনী হচ্ছে যে সে এখানে গ্যাসীয় অবস্থায় ছিল। আমরা জানি যে আয়নীকরণ যে পটেনশিয়াল বা ইলেকট্রন আসক্তি এদের ডেফিনেশনটাই দেখা হচ্ছে গ্যাসীয় অবস্থা নিয়ে। সো আলটিমেটলি গ্যাসীয় অবস্থায় সে কিন্তু স্থিতিশীল হয় না, সে যখন আয়নগুলো আকর্ষণ করে সলিড অবস্থায় আসে, দেন ফাইনালি ওই যে তার মধ্য থেকে ল্যাটিস এনার্জি যেটা সেটা বের হয়ে যায় এবং সেই স্থিতিশীল অবস্থায় আসে। তাহলে এই তিনটা কন্ডিশন মনে রাখবো, যে ধাতুর জন্য আমার আয়নীকরণ শক্তিটা সেটা নিম্ন হওয়া লাগবে, অধাতুর জন্য ইলেকট্রন আসক্তি উচ্চ হওয়া লাগবে, আর তাদের যে ল্যাটিস এনার্জি এলই যেটা সেটা আমার অনেক বেশি থাকা লাগবে। আচ্ছা চলে যাই আমরা সামনে। এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, ঠিক আছে? যেমন আবারও বলতেছি বেসিক কথাবার্তা, এটা নিয়ে যে আমরা অনেক বেশি সময় নষ্ট করব তা না, বরঞ্চ যেখানে আমাদের বুঝার জিনিস আমরা সেখানে সময়টা দিব। যাই হোক, একটু যদি বলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন বেশি তোমরা জানো, এই যে ল্যাটিস এনথালপির যে ব্যাপারটা সেটা সাধারণত অনেক 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 বেশি শক্তিশালী একটা জিনিস, ঠিক আছে? সো আমরা আবারও বলছি যে যেই পরিমাণ শক্তি বের হয়ে যাবে, ধরো 1,000 জুল শক্তি যদি বের হয়ে যায়, তাহলে বন্ধন যখন ভাঙবা তখন আবার এই 1,000 জুল শক্তিটাই আমার প্রয়োগ করতে হবে। সো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের এই জন্য অনেক বেশি হয়ে থাকে, তার কারণ হচ্ছে যে এরা যখন বন্ধনটা তৈরি হয় তখন ওই পরিমাণ শক্তিটা বের হয়। আবার যখন সেই একই বন্ধনটা তুমি ভাঙতে চাও, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কনসেপ্ট কি? বন্ধনটা ভাঙা, তাই তো? মানে বন্ধনটা যখন স্টেবিলিটি কমে যায়, ধরো দুইটা জিনিস পাশাপাশি এরকম একসাথে লেগে আছে, এই স্টেবিলিটি কমে যাবে যখন তারা একটু আলাদা হয়ে যাবে, ঠিক আছে, গলানোর পর আরো আলাদা হয়ে যাবে যখন তুমি এটাকে আরো বেশি উত্তপ্ত করবা। সো এই যে আলাদা হয়ে যাচ্ছে, ডিস্টেন্স বাড়তেছে, এটাই তো আমরা বন্ধন ভাঙার ব্যাপারটা বলতেছি, তাই তো? আচ্ছা, মেইন জিনিসগুলো নিয়ে কথা বলতেছি। এদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিগলিত বা দ্রবীভূত অবস্থায় এরা বিদ্যুৎ পরিবাহী হয়। সো এটা বলার কোনো কারণ, মানে বেশি কথাবার্তা এটা বলা লাগবে না, যে তোমরা জানো যে আমি যদি বলি NaCl সলিড ও কি বিদ্যুৎ পরিবহন করবে না, কারণ সলিড অবস্থায় ও যেভাবে আবদ্ধ থাকে, আমরা একটু পরে স্ট্রাকচারও দেখবো, তখন বিদ্যুৎ প্রবাহ মানে কি আয়নের চলাচল, তাই তো? সো তখন তো আয়নের যে চলাচল গুলা বা আয়নের মুভমেন্টটা পসিবল হবে না ও যদি একদম সলিড অবস্থায় থাকে। এটা হচ্ছে কাহিনী। আর যদি বিগলিত বা দ্রবীভূত অবস্থায় থাকে, জানো যে তখন সোডিয়াম আয়ন থাকে, তারপর হচ্ছে যে আমাদের ক্লোরাইড আয়ন থাকবে। সো তারা কিন্তু চলাচল করতে পারবে বা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার যে ব্যাপারটা সেটা ঘটবে। আচ্ছা, বিক্রিয়ার গতি দ্রুত। সো আয়নিক যৌগগুলো কিন্তু অনেক 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 ফাস্ট বিক্রিয়া করে, ঠিক আছে? দেখা যাবে যে তুমি এরকম যখন সোডিয়াম ক্লোরাইড বানানোর ট্রাই করতেছো, বা ধরো এই যে সোডিয়াম ক্লোরাইড আছে আমার কাছে, তার সাথে তুমি সিলভার নাইট্রেটের বিক্রিয়া দেওয়ার ট্রাই করতেছো, হ্যাঁ জানো যে এখানে একটা আয়নিক রিয়াকশন হবে। তার মানে কি এটার সাথে পরের পয়েন্টের রিয়াকশন আছে আয়নের সক্রিয়তা। সো তারা যখন রিয়াক্ট করে তখন তারা যেই যে আয়ন হিসেবে ছিল সেটাই কিন্তু থাকে, জাস্ট তাদের কম্বিনেশনটা চেঞ্জ হয়। তার মানে এখানেও কি সোডিয়াম প্লাস থাকবে আর এখানেও নাইট্রেট আয়ন থাকবে, জাস্ট তাদের কম্বিনেশনটা চেঞ্জ হচ্ছে, তাই তো? সিলভার ক্লোরাইড তৈরি হচ্ছে, জানো যে এখানে সিলভার ক্লোরাইডের পদক্ষেপ পড়ে। সো এই রিয়াকশনটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। ধরো আমি যদি বলি এই রিয়াকশনটা 10 ইনভার্স 6 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, ঠিক আছে?
সো এত তাড়াতাড়ি রিঅ্যাকশনটা যে হয়ে যায়, এই কারণে বলতেছি বিক্রিয়ার গতি অনেক দ্রুত। তার কারণ কি, এখানে ওর মেইন কাজ যেটা থাকে যে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন তাদের মধ্যে এই আকর্ষণ বলের মাধ্যমে পাশাপাশি অবস্থান করা। ঠিক আছে, আয়নিক বন্ধন আবারও বলতেছি, এটা জাস্ট দুইটা বিপরীতধর্মী আয়নের পাশাপাশি অবস্থান করা, আর কিছু না। হ্যাঁ, আচ্ছা। সো এটাই হচ্ছে আমাদের ঘটনাটা যে কেন এরা দ্রুত। আর আরেকটা যদি বলি যে তোমরা রাসায়নিক সাম্যাবস্থা চ্যাপ্টারটা জানো, একটু মনে করে দেখো, রাসায়নিক সাম্যাবস্থা চ্যাপ্টারটা যখন আমরা পড়ি তখন যে আমরা বিক্রিয়ার গতিবেগ টেগ এগুলো নিয়ে কথা বলি, তুমি কি কখনো কোনো আয়নিক বিক্রিয়ার গতিবেগ নিয়ে কনসার্ন থাকো নাকি? এটা একটু চিন্তা করে দেখো। মেইনলি আমরা পড়ি হচ্ছে যে আমাদের যে সমযোজী যৌগগুলা তাদের যে বিক্রিয়া, সেই বিক্রিয়া নিয়ে কথা বলি। কারণ রাসায়নিক সাম্যাবস্থা বা রাসায়নিক গতিবিদ্যায় আমরা বিক্রিয়ার গতিবেগ বের করার ট্রাই করি, বিক্রিয়ার হার বের করার ট্রাই করি। এই আয়নিক বিক্রিয়াগুলো এতই দ্রুত হয়, এদের ক্ষেত্রে এটা বের করাটা টাফ। ঠিক আছে, একদম সবার ক্ষেত্রে যে অসম্ভব তা না, যত দ্রুত হবে তত বের করাটা টাফ। আচ্ছা, আর সমরূপতার ব্যাপারটা কি? সমরূপতার আইসোমরফিজম আর আইসোমেরিজম এই জিনিসের মধ্যে অনেকে গন্ডগোল করে। সমরূপতা, এটা তুমি ডেফিনেশন হয়তো তোমার এইচএসসি এর জন্য লাগতেই পারে। সমরূপতার ব্যাপারটা হচ্ছে যে কেলাস, যে আমরা বলি যে আয়নিক যৌগ যে কেলাস তৈরি করে, যেমন ধরো আমরা বলি যে সোডিয়াম ফ্লোরাইড যেভাবে কেলাসে থাকে, ঠিক আছে, আমরা যদি বলি হচ্ছে যে আরেকটা আয়নিক যৌগ ধরো সোডিয়াম অক্সাইড, এদের কেলাসের মধ্যে আমি সিগনিফিকেন্ট মিল পাবো। মানে তারা যে একটা সোডিয়ামের পাশে 6টা ফ্লোরিন কিভাবে আছে, আমরা দেখবো 6টা ফ্লোরিন কেন বললাম বা 6টা ক্লোরিন কেন থাকতে পারে। আমাদের কথা হচ্ছে যে তারা যেভাবে থাকে, এই তাদের 3D যেই কেলাসটা, ত্রিমাত্রিক যে কেলাস, সেটার গঠনের মধ্যে একটা মিল থাকে, 3D ক্লাসে মিল থাকে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে সমরূপতা। ঠিক আছে, বেসিক্যালি তাদের মানে 3D স্পেসে তারা কিভাবে সাজানো আছে সেটাতে মিল থাকে, এটাই হচ্ছে সমরূপতা। আচ্ছা, চলে আসি এবার আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়ে যদি একটু কথাবার্তা বলি। একটু খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে ধর্মগুলো এতক্ষণ পড়ছি সেগুলো জাস্ট একবার কুইক রিভিউ করব। আমরা যেটা বলতেছিলাম যে চিন্তা করো আমাদের এইখানে সোডিয়ামটা যেটা যেহেতু ছোট, এই ও হচ্ছে আমাদের ব্লু কালারের যেটা আছে সেটা। এখন তুমি একটু তাকায় দেখো একটা সোডিয়ামের চারদিকে, এই যে 1 2, দেখো কিভাবে বুঝলাম? একটা সোডিয়ামের এই যে উপরে দিয়ে গেলাম, নিচে দিয়ে গেলাম, তাই তো? আবার এখানে আসলাম, এদিকে গেলাম, আবার এইদিকে আসলাম, এখানে গেলাম। সো দেখো এক এক একটা নীল বল বা এক একটা সবুজ বল, যে যার দিকে তুমি তাকাও না কেন, প্রত্যেকটার দিকে খেয়াল করবা যে আরো 6টা করে আমার অপোজিট কালারের বলটা আছে। ঠিক আছে, সো এই যে সোডিয়ামের এই ধরনের যে কেলাস তৈরি হয় সোডিয়াম ক্লোরাইডের, এটা আমরা এক্সাম্পলটা দেখতেছি সোডিয়াম ক্লোরাইডের জন্য। এই ধরনের কেলাসে ল্যাটিস এনথালপির মানটা এই কারণে কিন্তু অনেক বেশি উচ্চ হয়। তার কারণ কি হচ্ছে, আমি যদি সিম্পলিফাইড ভাবে চিন্তা করি, এক একটা পজিটিভ আয়ন তার আশেপাশে যতভাবে সম্ভব নেগেটিভ আয়ন দিয়ে যুক্ত থাকতেছে। তোমার মনে হয় ভাই আমি তো এখানে 4টা দেখতেছি, আপনি এখানে 6টা কেন বলছেন? এটা তুমি 2D তে দেখতেছো, যখন 3D তে দেখবা তখন এটার সামনে একটা মাইনাস থাকবে, আর যেটা আমরা দেখতে পারতেছি না অর্থাৎ আমাদের এই স্ক্রিনের পিছনের দিকে আরেকটা মাইনাস থাকবে। তার মানে ত্রিমাত্রিক ভাবে ওকে যতভাবে অপোজিট আয়নটা দিয়ে ঘিরে রাখা সম্ভব তত দিকে ও ঘিরে রাখে। সো এই কারণে কিন্তু এদের উচ্চ গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের যে ব্যাপারটা, ল্যাটিস এনথালপি হাই, যেমন জানো যে এই যে পজিটিভ আর নেগেটিভ আয়নের যে বন্ধন সেটা ভাঙতে অনেক বেশি পরিমাণ আমাদের শক্তি দেওয়া লাগে। যেমন আমাদের সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে জানো 801°C। তারপর যদি তাদের স্ফুটনাঙ্কের কথা বলি সেটা হচ্ছে 1465°C অলমোস্ট। যাই হোক, তো এখন আসি বিদ্যুৎ পরিবহনের কথা আমরা বলছি, এবার আসি এই যে লাইক ডিজলভস লাইক, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে যেমন দ্রব তেমন দ্রাবক। ঠিক আছে, যেমন দ্রব তেমন দ্রাবক। তার মানে কি হচ্ছে, এই যে আমরা যদি পানির কথা চিন্তা করি, তোমরা জানো এখানে পানির একটা মলিকিউল দেখতে পাচ্ছ, এই যে অক্সিজেন আর হাইড্রোজেন। এই ব্যাপারগুলো জানো যে অক্সিজেন কি করে, তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ওর দিকে ইলেকট্রন মেঘের ঘনত্বটা একটু বেশি চলে যায়। ঠিক আছে, আর হাইড্রোজেনের দিকে একটু কমে যায়। তার মানে আমরা জানি যে পানি হচ্ছে কি একটা পোলার অণু। এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, বাট আমরা জানি এমনিতে জিনিসটা যে পানি হচ্ছে একটা পোলার অণু। আবার আমাদের যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমাদের কি এখানে পজিটিভ নেগেটিভের ব্যাপার স্যাপার আছে। সো আমি বলতে পারি যে লাইক ডিজলভস লাইক, মানে এখানে দ্রব যদি হয় আমার সোডিয়াম ক্লোরাইড আর দ্রাবক যদি হয় পানি, তার মানে তাদের মধ্যে এখানে মিল আছে। রিজন কি, তারা হচ্ছে দুইজনেই পোলার, তারা দুইজনেই পোলার বা পোল দেখতেছি। একটা জানি যে আয়নিক যৌগের ক্ষেত্রে এটা হচ্ছে স্টেবল পোল, একদম পিওর পজিটিভ বা পিওর নেগেটিভ, বাট এখানে এটা ডেল্টা দিয়ে দেখায়, কারণ পিওর পজিটিভ বা পিওর নেগেটিভ না হইলেও সে পোল তৈরি করার জন্য বা বিপরীতধর্মী চার্জ তৈরি করার জন্য এনাফ।
সো যখন আমি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে মিশাই, ঠিক আছে, একটা গ্লাস নিলাম এবং সেই গ্লাসের মধ্যে যখন আমি সোডিয়াম ক্লোরাইড, গ্লাসে পানি নিয়ে যখন সোডিয়াম ক্লোরাইড মিশাচ্ছি, তখন আসলে সে কেন দ্রবীভূত হয়ে যাচ্ছে? দ্রবীভূত হয়ে যাওয়ার রিজন হচ্ছে এইটা, এই যে দেখো একটা ক্লোরিন যে পরমাণু, তাকে কি করতেছে, হাইড্রোজেন পরমাণুগুলা অ্যাট্রাক্ট করতেছে, ঠিক আছে। এই যে এখানে যদি আমি ছবিটা দেখি, এখানে বড় করে দেওয়া আছে। আর যদি একটা সোডিয়াম পরমাণু দেখি বা সোডিয়াম আয়ন দেখি, তাকে আমার অক্সিজেন, যে কিনা ডেল্টা নেগেটিভ, সে বেশি আকর্ষণ করার ট্রাই করতেছে। সো আলটিমেটলি কি করে, সোডিয়াম ক্লোরাইডের যে ক্যালাস, যেটা কিনা চিন্তা করে, একটু ব্যাপারটা চিন্তা করো, জিনিসটা কত বেশি সিগনিফিকেন্ট, যাকে আমার গলাইতে 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে যত বেশি তাপমাত্রা তত বেশি তাপ শক্তি, যাকে আমার গলানোর জন্য এত বেশি তাপ শক্তি দেওয়া লাগতো, তাকে কিন্তু আমি এখন ইজিলি গলা ফেলতে পারতেছি, ঠিক আছে, মানে গলাচ্ছি না আসলে, বন্ধনটা ইজিলি ভেঙে ফেলতে পারতেছি। সেটা কিভাবে, তাকে দ্রবীভূত করার মাধ্যমে। সো সোডিয়াম ক্লোরাইড একটা পোলার যৌগ, এই জন্য সে পোলার পানিতে দ্রবীভূত হয়। এগুলো বইতে আছে, বাট সাধারণত এক্সপ্লেনেশন আসে যে কেন পানিতে দ্রবীভূত হয়, তখন অবশ্যই তোমার এই জাতীয় ডায়াগ্রাম, মানে এরকম কালারফুল না, তুমি তোমার বইয়ের যে সহজ ডায়াগ্রাম, যেমন এই যে হাইড্রোজেন আছে, ওর পাশে আসবে হচ্ছে একটা ক্লোরাইড আয়ন, বা এই যে আমার এখানে অক্সিজেন আছে, ওর পাশে আসবে একটা সোডিয়াম আয়ন, এভাবে যে বন্ধনকে আলাদা করতেছে, সোডিয়াম আর ক্লোরাইডকে আলাদা করতেছে, সেই ব্যাপারটা বোঝানো লাগবে। তো আমরা চলে যাই ধাতব বন্ধনে, এটা ছিল দীপ্র ভাই, হ্যাঁ বলো। এই অনুদ্বায়ী ব্যাপারটা আর একবার একটু ওদের বুঝাইয়া দেন। আচ্ছা, আসলে এগুলা তো বেসিক কথাবার্তা, এগুলা নিয়ে আবার কেউ কেউ বলে যে মানে এগুলোর জাস্ট মধ্যে সময় এক লাইনে জাস্ট একটু বেশি বলে নেই। দেন যে অনুদ্বায়ী আসলে কোনটা, জাস্ট এক লাইনে বলে দেন। আচ্ছা, অনুদ্বায়ী ইংলিশটা যদি বলি ভোলাটাইল, ঠিক আছে। ভোলাটাইলের ব্যাপারটা যেটা হচ্ছে, আমি যখন এদেরকে তাপ দিব, ঠিক আছে, তাপ দেওয়ার উপর এদের ভাঙার ব্যাপারটা, এই যে যাদের গলনাঙ্ক বিস্ফোটনাঙ্ক বেশি হয়, অনুদের কনসেপ্টটা বা ভোলাটাইলের কনসেপ্টটা হচ্ছে, আমি যখন এই সোডিয়াম ক্লোরাইড একটা অণু আছে, তাকে যখন তাপ দিব, তো তখন সে কি হয়, যে উদ্বায়ী যারা হয় তারা কি হয়, সহজে আমার গ্যাসে পরিণত হয়ে যায়। বাট আমাদের কিন্তু আয়নিক বন্ধনগুলো অনেক বেশি স্টেবল হওয়ার জন্য সে সহজে এরকম গ্যাসে পরিণত হয় না। এই জিনিসটা হচ্ছে অনুদ্বায়ী, ঠিক আছে। আচ্ছা, সো আমরা সামনের দিকে যাই। আমরা ধাতব বন্ধনে গেছিলাম। ধাতব বন্ধনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। ধাতব বন্ধনে আমরা মানে 2 মিনিটে বেশি সময় একটু নিব না। যে তোমরা জানো যে স্ফটিক বা ক্যালাসের মতো থাকে। তারপর উচ্চ বিদ্যুৎ পরিবাহী কেন, তার কারণ তুমি যদি একটা কপারের তার চিন্তা করো, ঠিক আছে, তোমার কাছে একটা কপার তার আছে, বা ধরো তোমার কাছে একটা লোহার দণ্ড আছে, ঠিক আছে। এইসব ক্ষেত্রে আমরা কি করি, মানে কি চিন্তা করি, যে তারা যে এক একটা আয়ন, যে সব তো পজিটিভ, তাহলে তারা কিভাবে একসাথে যুক্ত আছে, তাই না, পজিটিভ আয়নগুলো। তখন এই যে ছবি দেখতেই পারতেছো, তাদের লাস্ট শেলের ইলেকট্রন গুলা কি বের হয়ে যায় এবং এইভাবে ঘোরাফেরা করতে থাকে। সো আলটিমেটলি তার ওই সব রিজনেই তার বিশেষ ঔজ্জ্বল্য, এগুলো বইতে প্রত্যেকটা আলাদা ব্যাখ্যা দেওয়া আছে, কেন অনেক বেশি ব্রাইটনেস দেখায়, তারপর কেন ধাতু ঘাস্য হওয়ার নমনীয় হয়, ওইটাই আমরা জাস্ট বৈশিষ্ট্যগুলো যতটুকু সম্ভব হ্যাঁ এক্সপ্লেন করার মতো যদি আসে, পরীক্ষায় আসার মতো, ওইটা হয়তো একটু মুখে বলে এক্সপ্লেন করে দিব। বাকিটা আমরা জাস্ট একবার রিভিউ করে যাচ্ছি মেইন টপিকে ঢোকার আগে। সো ধাতু কিন্তু উচ্চ বিদ্যুৎ পরিবাহী কি জন্য, সেটা আশা করি এই ডায়াগ্রামটাই এনাফ। তুমি যেটা দেখতে পাচ্ছ চোখের সামনে, যেখানে ইলেকট্রন এত স্পন্টেনিয়াস মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। সো আমরা দেখছি যে কেন আমাদের ধাতুও সলিড, একটু চিন্তা করো ব্যাপারটা, ধাতুও সলিড, আবার আমাদের যে সোডিয়াম ক্লোরাইড ছিল সেও সলিড অবস্থায় ছিল, তাহলে কি সে কেন সোডিয়াম ক্লোরাইড সলিড অবস্থায় কেন বিদ্যুৎটা পরিবহন করতে পারে নাই? ওইটাই আমরা আনসার দিয়ে আসছি, যে সে অনেক স্ট্যাকড অবস্থায় থাকে। এক একটা সোডিয়ামের আশেপাশে যখন ক্লোরিন গুলো থাকে, তখন সে অনেক স্ট্যাকড অবস্থায় থাকে, এবং এই ক্ষেত্রে কিন্তু তার কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, কোনো পজিটিভ বা নেগেটিভ এর সাথে মুক্ত ইলেকট্রনটা থাকতেছে না। কিন্তু ধাতুর ক্ষেত্রে কি থাকতেছে, আমার এই ক্ষেত্রে দেখতেই পারতেছি মুক্ত ইলেকট্রন থাকতেছে, পার্শিয়ালি মুক্ত আর কি, একদম আলাদা হয়ে যায় নাই, আবার একদম একসাথেও নাই। সো তারাই কিন্তু আমার এখানে মুভমেন্টটা করতেছে। আচ্ছা, যাই হোক, সামনের দিকে চলে যাই, ওইটা নিয়ে বেশি কথাবার্তা না বাড়াই। আমাদের আজকে ক্লাসের মেইন ম্যাক্সিমাম টপিক বা বেশিরভাগ সময় যেটা নিয়ে আমরা আসলে কথা বলবো, সেটা হচ্ছে সমযোজী বন্ধন, ঠিক আছে। তুমি চিন্তা করো, তুমি হাইব্রিডাইজেশন পড়ো বা যে ভিএসি পেয়ার থিওরি, যত রকম থিওরি নিয়ে আসলে বইয়ে তুমি বেশি সময় দেওয়া আছে, বেশি বইয়েরও বেশি পেজ নেওয়া আছে, সেটা আসলে কি নিয়ে, সমযোজী বন্ধন নিয়ে। সো আইডিয়াটা কিরকম, যখন তারা ইলেকট্রন শেয়ার করতে, মানে যখন তারা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে পারবে না, যেমন আমরা কি বলতেছি, দুইটাই যদি হয় আমার ইলেকট্রো নেগেটিভ, ঠিক আছে। সো ইলেকট্রোনেগেটিভের ক্ষেত্রে আইডিয়াগুলো জানো, যে লাস্ট শেল ইলেকট্রন অনেক বেশি থাকে, ওই অনেক বেশি পরিমাণ ইলেকট্রন সে ত্যাগ করতে পারে না। সো যখন দুইটা ইলেকট্রোনেগেটিভ চলে আসে, তখন তাদের মধ্যে বেস্ট যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইলেকট্রন শেয়ার করার ব্যাপারটা, ঠিক আছে। সো ইলেকট্রন শেয়ার করে তারা বন্ধনটা তৈরি করে। এখানে একটু বেসিক কিছু কথাবার্তা আর একটু বলে নিই। যেমন ধরো এখানে তুমি 4 রকমের
দেখতে পারতেছো, একটা হচ্ছে হাইড্রোজেন অণু দেখতে পারতেছো, তারপর তুমি ক্লোরাইড দেখতে পারতেছো, পানি দেখতে পারতেছো, আর হচ্ছে যে কার্বন এর সাথে যে আমার হাইড্রোজেন যুক্ত মিথেন তৈরি করতেছে সেটা দেখতে পারতেছো। সো কথা যেটা বলতে যাচ্ছি মেইনলি, এই যে সমযোজী বন্ধনে কি হয়, আমার শেয়ার কার হয়, ইলেকট্রন শেয়ারটা হয়। ঠিক আছে, এখন ইলেকট্রন যদি শেয়ার হয়, আমি যদি পানির অণু নিয়ে চিন্তা করি, ঠিক আছে, পানির অণুতে যদি তুমি খেয়াল করো, এই যে এইখানে আমার হাইড্রোজেন যে আসতেছে সে এইখানে ইলেকট্রন শেয়ার করতেছে। তার মানে হাইড্রোজেনের যে 1s1 থাকে সেও স্যাটিসফাইড হয়ে যায় হিলিয়ামের মতো 1s2। আর অক্সিজেনের কি থাকে, অক্সিজেনের যে থাকে আমার, অক্সিজেনের যদি পারমাণবিক সংখ্যা তোমাদের খেয়াল থাকে অবশ্যই এটা হচ্ছে কত, 8। তার মানে ওর 2 6। সো দুইটা হাইড্রোজেন এসে যখন ইলেকট্রনটা শেয়ার করে আলটিমেটলি ও কি হয়ে যায়, 2 8 হয়ে যায়। সো নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাসটা অর্থাৎ ns2 np6 8টা ইলেকট্রন এটাও অর্জন করে ফেলে। আচ্ছা, কথা যেটা বলতে যাচ্ছিলাম, দেখো শেয়ার যেই দুই জোড়া করছে, ঠিক আছে, টোটাল তো আমরা বললাম যে হ্যাঁ অষ্টক পূর্ণ করছে বা 8টা ইলেকট্রন সে লাস্ট শেলে আনছে। সো টোটাল শেয়ার কিন্তু করছে দুইটা ইলেকট্রন, ঠিক আছে, দুইটা জোড়া ইলেকট্রন। একটু যদি খেয়াল করো, পানিকে যদি আমরা দেখাই কিভাবে দেখাতে পারি, এভাবে দেখাই। সো এগুলো বেসিক কথাবার্তা। যখন সমযোজী বন্ধন এরকম একটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, যখন আমরা একটা বন্ধন দেখাই, বা যখন এই যে আমরা মিথেনকে যখন এইভাবে দেখাই, এভাবে দেখানোর মানে হচ্ছে, বা একটা সিঙ্গেল দাগ দেওয়ার মানে হচ্ছে যে তারা এক জোড়া করে ইলেকট্রন শেয়ার করতেছে। এই যে একটা দাগ দিলাম মানে এখানে তারা এক জোড়া করে ইলেকট্রন শেয়ার করতেছে, এক জোড়া ইলেকট্রনের শেয়ার। সো এটাই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। তো পানির ব্যাপারটা কেন বলতেছিলাম, পানিতে এখানে তো আমার টোটাল 8টা ইলেকট্রনের মধ্যে দেখলাম যে শেয়ার করছে হচ্ছে বন্ধন তৈরি করার জন্য 4টা। কিভাবে বুঝলাম, এই যে 1 2, এই যে একটা দাগ মানে দুই জোড়া ইলেকট্রন, মানে দুইটা দাগ মানে দুই জোড়া ইলেকট্রন। সো ইলেকট্রন শেয়ার করছে কয়টা, আলটিমেটলি 4টা। সো এই যে যেই 4টা ইলেকট্রন শেয়ার করছে বা যেই দুই জোড়া ইলেকট্রন শেয়ার করছে, যদি সেভাবে বলি, তাদেরকে আমরা কি বলি, বন্ধন জোড়। অর্থাৎ যে ইলেকট্রন গুলা বন্ধন তৈরিতে অংশগ্রহণ করছে তারা হচ্ছে আমার বন্ধন জোড় ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা আছে, দুইটা আছে। একটু ক্লিয়ার করে কথাটা বলে, অনেকেই এমসিকিউ তে এই ভুলগুলো করে থাকে। জোড় জোড় মানে কিন্তু পেয়ার, ইলেকট্রন 4টা কিন্তু বন্ধন জোড় বলে দাও মানে দুইটা। তার মানে 2 দুগুণে 4, প্রতি জোড়ায় দুইটা করে আছে। ঠিক আছে, আর দেখো যে ইলেকট্রন গুলো আমরা দেখতে পারতেছি, এই যে ইলেকট্রন গুলো আনইউজড, ঠিক আছে, মানে বন্ধন তৈরিতে তাদের ভূমিকাটা ছিল না, যাদেরকে আমরা পরবর্তীতে এই যে 4টা ইলেকট্রন দেখতে পাচ্ছি এইভাবে লিখি, তারা হচ্ছে মুক্তজোড়। তাহলে মুক্তজোড় কয়টা থাকবে, অবশ্যই অষ্টক পূরণ হওয়ার জন্য লাগছিল 8টা ইলেকট্রন, 4টা হচ্ছে বন্ধন জোড়, বাকি 4টা হচ্ছে আমার কি, মুক্তজোড়। তার মানে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4টা। আর আমি যদি বলি মুক্তজোড় কয়টা, মুক্তজোড় কয়টা, সেটা হচ্ছে আমাদের 2টা। তাহলে তোমরা জানো মুক্তজোড়টা হচ্ছে কি, লোন পেয়ার ইলেকট্রন, আর বন্ধন জোড়টা কি, বন্ড পেয়ার ইলেকট্রন। সো এগুলো বেসিক কথাবার্তা। যেমন আমরা যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে জানি, এখানে দেখতে পারতেছো কি, এখানে আমার টোটাল 8টা, বন্ড পেয়ারই কয়টা আছে, 4টা। তার মানে এই যে টোটাল 4 দুগুণে 8 পূরণ হয়ে যাইতেছে অষ্টকটা, আর কিছু এখানে থাকতেছে না এক্সট্রা। বাট আমি যদি বলি ধরো অ্যামোনিয়ার ক্ষেত্রে এই যে বন্ধন দেখতেছো 3টা, তার মানে 3 দুগুণে 6, 6টা ইলেকট্রন বন্ধনে আছে। এবং তাদেরকে আমি যদি বন্ড পেয়ার বলি, বন্ড পেয়ার ইলেকট্রন বা বন্ধন জোড় ইলেকট্রন কয় জোড়া আছে, 3 জোড়া আছে। আর লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে, 8 থেকে 6 বাদ দাও, 8 থেকে 6 বাদ গেলে থাকে 2। তার মানে এই যে 2টা ইলেকট্রন যে সরাসরি সমযোজী বন্ধন গঠনে ভূমিকা রাখে না, সেই তো লোন পেয়ার। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা বুঝে নিচ্ছি, তার কারণ সামনেই আমাদের কাজে দিবে। আর লোন পেয়ার তাহলে এখানে কয়টা বলবো, একটা। সো আলটিমেটলি জোড়া হবে 4টাই, ঠিক আছে। আর সংখ্যা যদি বলি সেটা হবে 8টা। দেখো এখানে বন্ড পেয়ার লোন পেয়ার এখানে 0, 2টা মিলে এখানে 4। ঠিক আছে, এখানেও বন্ড পেয়ার লোন পেয়ার মিলে কত, 4। আবার যদি এখানে পানির দিকে তাকায়, পানির ক্ষেত্রে আমাদের বন্ড পেয়ার লোন পেয়ার মুক্ত জোড় বন্ধন জোড় 2টা মিলে কত আসতেছে, 4। সো এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা সমযোজী বন্ধন তৈরি হওয়ার জন্য। আমরা চলে যাই হচ্ছে সামনের দিকে। সমযোজী বন্ধন গঠনের বেশ কয়েকটা তত্ত্ব আছে, তত্ত্ব আরো এই যে 2টা লেখা আছে এখানে তুমি জানো, এছাড়াও কিন্তু তত্ত্বগুলো আছে, অষ্টক তত্ত্ব আছে, আণবিক অরবিটাল তত্ত্ব আছে। বাট আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে এই 2টা নিয়ে, যেগুলো আমাদের বইতে ডিটেলসে আলোচনা করা আছে। বাকিগুলো হয়তো খালি নামটা দেওয়া আছে, বাট ডিটেলসে যেগুলো সেটা নিয়ে আলোচনা করব। অষ্টক তত্ত্বটা নিয়ে আসলে ভিএসইপিআর আর যোজ্যতা বন্ধন তত্ত্ব, এটার আগে যেটা আসছে অষ্টক তত্ত্ব, সেটা নিয়ে আসলে আমরা একটু আগেই কথাটা বলে ফেলছি। আমরা যে বারবার বলতেছিলাম যে 8টা ইলেকট্রন থাকা লাগে, 8টা ইলেকট্রন থাকা লাগে, সেটার থ্রোতে আসলে কথাটা বলা হয়ে গেছে। সো এটা নিয়ে আসলে আর এক্সট্রা কিছু বলার নাই। ভিএসইপিআর, ঠিক আছে, আমরা যদি বলি ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, ডিটেইলস দেখবো আমরা, জাস্ট এখানে একটু বেসিক কথা বলে নিচ্ছি। এটার মাধ্যমে আমি বেসিক্যালি যেটা করতে পারি, আমি এটার মাধ্যমে
অণুর জ্যামিতিক আকৃতিটা বের করার ট্রাই করি। অণুর জ্যামিতিক আকৃতি কি রকম হবে সেটা বের করতে সে আমাকে হেল্প করে। মানে এটা হচ্ছে বেসিক্যালি এক একটা থিওরি। আমরা জানি যে ইলেকট্রন শেয়ার হয়, এটা তো প্রথম কথা যে হ্যাঁ ইলেকট্রন শেয়ার হবে, কিন্তু ইলেকট্রনটা কিভাবে শেয়ার করতেছে, ইলেকট্রনটাকে কণা আকারে শেয়ার করতেছে নাকি এই যে আমরা যে হাইড্রোজেনের জন্য যে ছবিটা আঁকছি, যে হাইড্রোজেনের জন্য কি হবে, দুইটা বিপরীত স্পিনের হাইড্রোজেন আসবে, দেন তারা ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করে এইভাবে শেয়ার করবে, এভাবে শেয়ারিংটা হবে। কিভাবে হবে শেয়ারিংটা, তারপর তোমরা হাইব্রিডাইজেশন রিলেটেড যত যে ব্যাপারগুলা, এগুলাই হচ্ছে আসলে সমযোজী বন্ধন গঠনের থিওরি, বন্ধনটা কিভাবে গঠিত হয়। সো যোজ্যতা বন্ধন তত্ত্ব এটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিবিটি, ঠিক আছে। আচ্ছা, সো এটার জন্য যদি একটু তুমি বেসিক কথাবার্তা যদি একটু শুনতে চাও, সেটা হচ্ছে এরকম যে এখানে তো দেখতেছো হাইড্রোজেন কি করতেছে, তাদের যে ইলেকট্রন মেকটা সেটা শেয়ার করতেছে, এবং অবশ্যই অবশ্যই জিনিসটা অপোজিট স্পিন। তুমি যখন ডেফিনেশন দিতেছো যে তুমি যোজ্যতা বন্ধন তত্ত্ব বলতে কি বুঝো, তখন এই যে অপোজিট স্পিনের যে কাহিনীটা সেটা তোমাকে অবশ্যই বলতে হবে। আর যোজ্যতা বন্ধন তত্ত্ব, এই যে ছবি যেটা আঁকছি, এটার মধ্যে অবশ্যই কি হবে, অরবিটালের ওভারল্যাপ হবে। মানে একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটাল ওভারল্যাপ করবে, একটার উপরে আরেকটা উঠে আসবে। আশা করি এই জিনিসগুলো তো তোমরা বুঝোই ওভারল্যাপের কাহিনীটা কি। আর এই ক্ষেত্রে কি হওয়া লাগবে, ওভারল্যাপ হওয়ার আগে কিন্তু তারা দুইটা বিপরীত স্পিনের হওয়া লাগবে। আবারও বলতেছি অপোজিট স্পিন, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার। আচ্ছা, যাই হোক, তো আলটিমেটলি তোমাদের যদি যোজনীর কনসেপ্টটা খেয়াল থাকে, যোজনী আমরা কি বলি যে যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা, তাই তো, যোজ্যতা স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা, সেটা হচ্ছে যোজনী। সো কেন আমরা এই বিজোড় ইলেকট্রনটা দিয়ে কাউন্ট করতেছি, তার কারণ ইলেকট্রন যখন এরকম সিঙ্গেল ইলেকট্রন থাকবে, তখনই সে অপোজিট স্পিনের আরেকটা ইলেকট্রনকে নিয়ে তার অরবিটালটা এভাবে পূর্ণ করতে পারবে। এটা খালি এস অরবিটালের জন্য না, আমি যদি পি অরবিটালের কথা বলি, পি অরবিটালের ক্ষেত্রেও সেম কথাটা অ্যাপ্লিকেবল। তিনটা আছে, এখানে মনে করো দুইটা জোড়ায় আছে, আর এই দুইটা সিঙ্গেল অবস্থায় আছে। তার মানে যে এখানে জোড়া অলরেডি হয়ে গেছে, সে কিন্তু আমার এই ক্ষেত্রে বন্ধন গঠনে কোনো ভূমিকা রাখবে না, বুঝতেই পারতেছে, সে মুক্ত জোড় হিসেবে চলে যাবে। আর যারা এখানে বিজোড় অবস্থায় আছে, সেই কিন্তু আলটিমেটলি কি, যে অপোজিট স্পিনের দুইটা ইলেকট্রন এখানে সে শেয়ার করতে পারবে। সো এটাই হচ্ছে মেইনলি যোজ্যতা বন্ধন তত্ত্বের কনসেপ্টটা। আর ভিএসইপিআর নিয়ে তো আমরা ডিটেলসে কথাবার্তা বলবোই। যেটা বললাম যে আমরা যে বলতেছি এই যে CH4 আমাদের মিথেন, আমরা তো মুখস্থ হয়েই গেছে, এটা আমরা জানি যে এটার আকৃতি হচ্ছে চতুস্তলকীয়, ঠিক আছে। সো এই যে চতুস্তলকীয় যে আকৃতি, এই চতুস্তলীয় আকৃতিটা কেন হয়েছে সেটা আমার ব্যাখ্যা করতে পারে হচ্ছে আমাদের যে ভিএসইপিআর সেটা, ঠিক আছে। তো ঠিক একইভাবে যোজ্যতা বন্ধন তত্ত্বের মাধ্যমে আমরা ওর আকৃতিটার ব্যাপারে আরো ভালো মতো ধারণা পাই। তার কারণ হচ্ছে যে এখানে আমরা কি পড়বো একটু পরে, যোজ্যতা বন্ধন তত্ত্বে ওভারল্যাপিং বা বাংলায় যদি বলি অধিক্রমণ, অরবিটালের অধিক্রমণ পড়বো। আর পড়বো হচ্ছে হাইব্রিডাইজেশন, ঠিক আছে। আমরা এই দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে ভিএসইপিআর কি দেখবো বললাম, অণুর আকৃতি রিলেটেড কথাবার্তা, আর যোজ্যতা বন্ধন তত্ত্ব আমরা দেখবো যে ওভারল্যাপিংটা কিভাবে হয়, সিগমা পাই তোমরা জানো, তারপর হাইব্রিডাইজেশন, এই জিনিসগুলা। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। সো কথাটা যদি পুরোটা ভাঙি, তোমরা জানো জিনিসটা কি হচ্ছে, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, অর্থাৎ তার যোজ্যতা স্তরে যে ইলেকট্রন জোড় আছে। আমরা এই কারণে জিনিসগুলো এক্সপ্লেন করে আসছি। কয় ধরনের জোড় আছে আমরা দেখলাম, দুই ধরনের, একটা হচ্ছে লোন পেয়ার আর একটা হচ্ছে বন্ড পেয়ার। সো এই যে দুই ধরনের ইলেকট্রন জোড়া আছে, তাদের মধ্যে বিকর্ষণ বল, অবশ্যই ইলেকট্রন থাকলে ইলেকট্রনের মধ্যে তো বিকর্ষণ হবেই। সো তাদের মধ্যে বিকর্ষণ, এই জিনিসটা অণুর আকৃতিতে কি ভূমিকা রাখতেছে যদি আমরা সেটা চিন্তা করি, এটার পিছনে অণুর আকৃতি, আমি বলতেছি একটা অণু চতুস্তলকীয়, আরেকটা অণু ভি শেপ, আরেকটা অণু পিরামিড, কেন, এটার ভূমিকাটা কি। সো আমরা জানি যে যোজ্যতা স্তরে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন গুলো আছে, যেমন এদিকে যদি তাকাও, যে আমরা দেখতেছি এখানে ভ্যালেন্স শেলে টোটাল ইলেকট্রন 4টা আছে, অবশ্যই কার্বনের 4টা আছে। তারপর এই ক্ষেত্রে যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি, যে ইলেকট্রন টোটাল আছে হচ্ছে কয়টা, এই ক্ষেত্রে 6টা, হ্যাঁ। আর বিজোড় ইলেকট্রন কয়টা আছে, বিজোড় ইলেকট্রন আছে 2টা, নাইট্রোজেনের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন আছে 3টা। সো আলটিমেটলি জোড় বিজোড় যাই হোক, সবগুলো ইলেকট্রন কি করে, একটা আরেকটাকে বিকর্ষণ করে। সো এই ক্ষেত্রে বিকর্ষণের যে সিকোয়েন্সটা ভিএসইপিআর তত্ত্ব অনুসারে, সেটাই হচ্ছে এটা, যে লোন পেয়ার অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল সবচেয়ে বেশি, লোন পেয়ার আর বন্ড পেয়ার তাদের মধ্যে বিকর্ষণ বলটা আরেকটু কম, আর সবচেয়ে কম হচ্ছে বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে। সো এই জিনিসটা
কিভাবে সে আলটিমেটলি এখানে আমার অণুর আকৃতি তৈরি করতে ভূমিকা রাখতেছে। তোমরা জানো যে কার্বন যখন এক্সাইটেড অবস্থায় যাবে তখন এখান থেকে একটা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন এখানে চলে আসবে। অর্থাৎ সে যখন ইলেকট্রনটা শেয়ার করবে প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে, কিভাবে ইলেকট্রন শেয়ার করবে, চারটা হাইড্রোজেন আসবে, হাইড্রোজেনের তো আছেই একটা এস, এবং এই যে অপোজিট স্পিনের ইলেকট্রনটা সে শেয়ার করতেছে। তো আমরা যে বলতেছি আলটিমেটলি এখানে তার কোনো মুক্ত জোড় থাকতেছে না, একটু আগে ব্যাপারটা বুঝে আসছি। সো এই মুক্ত জোড় না থাকার কারণে এখানে যে চারটা ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ, প্রত্যেকটা বিকর্ষণে কি হচ্ছে, আমার বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার, ঠিক আছে, বন্ধন জোড়ের সাথে বন্ধন জোড়ের আমার এখানে বিকর্ষণ হচ্ছে। এই জন্য তুমি যে দিক থেকে চিন্তা করো না কেন, কার্বনের সাথে হাইড্রোজেনের এখানে যেই বন্ধনটার কথা চিন্তা করো না কেন, প্রত্যেকটা বন্ধনের বিকর্ষণের পরিমাণ সমান। সো আলটিমেটলি সে কেন এই স্ট্রাকচারটা, মানে আমরা যে অ্যাঙ্গেল বলি 109 ডিগ্রি সামথিং মিনিট, যাই হোক, কেন সেই স্ট্রাকচারটা স্টেবল, এই স্টেবিলিটির ব্যাপারটা কি, তার কারণ হচ্ছে যে ইলেকট্রনগুলা এমন ভাবে থাকা ট্রাই করে যাতে এই বিকর্ষণের পরিমাণটা, অর্থাৎ রিপালস যে করতেছে বিকর্ষণের পরিমাণ যাতে সর্বনিম্ন হয়। এখন যদি আবারও চিন্তা করো বিকর্ষণের পরিমাণ কেন সর্বনিম্ন, এটার সাথে আবারও রিলেশন আছে, আমরা শুরু থেকে যে কথাটা বলতেছি স্টেবিলিটির, ঠিক আছে। ও বিকর্ষণ যত কম করবে তত কিন্তু গঠনটা স্টেবল হবে, অণুর শেপটা তত বেশি স্টেবল হবে। আর যদি সে অনেক বেশি পরিমাণ বিকর্ষণ করতে যায় তখন কিন্তু সেটা স্টেবল হবে না, ইজিলি স্ট্রাকচারটা ভেঙে যাইতে যাবে, ঠিক আছে। এরপর আসো আমাদের সেকেন্ড কেসে। বুঝতেই পারতেছো যে এখানে আমরা সেকেন্ড কেসটাই যে অ্যামোনিয়ারটা আগে দেখি। নাইট্রোজেনে কি হচ্ছে, আমার এখানে তিনটা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে এটা তিনটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করবে, এবং এই যে 2s এর যে ইলেকট্রনটা সেটা কি হয়ে যাবে, আমার এই ক্ষেত্রে সে মুক্তজোড় হিসেবে থেকে যাবে। এই যে আমরা মুক্তজোড় ইলেকট্রনকে এভাবে দেখাই, ঠিক আছে। সো আলটিমেটলি ওর আকৃতিটাও কিন্তু আমার চতুস্তলকীয় হওয়ার কথা ছিল। আমরা একটু পরে এই জিনিসটা ক্লিয়ার হব যে ওর আকৃতি আমরা চতুস্তলকে লিখি, ঠিক আছে, লিখি না যে তা না, কিন্তু ওর আকৃতি কি জিনিস আর মানে অনুর আকৃতি কি জিনিস আর জ্যামিতিক গঠন কি জিনিস সেটা আমরা দেখবো। সো আমরা যে বলি যখন ওকে আমরা বের করি যে ওর সংকরণ থেকে বের করি ও হচ্ছে চতুস্তলকীয়, তখন বেসিক্যালি আমরা এটা জিওমেট্রিক শেপটা নিয়ে কথা বলি। জিওমেট্রিক শেপ নিয়ে যখন কথা বলি তখন আমি মুক্ত জোড়টাকেও কাউন্ট করছি, আবার বন্ধনে যারা আছে তাদেরকেও কাউন্ট করছি। আর যখন আমরা অণুর আকৃতি নিয়ে কথা বলি তখন দেখো এখন আমরা অণুর আকৃতি নিয়ে কথা বলছি, তাই আমরা বলতেছি যে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন গুলোর মধ্যে এখানে যে বন্ধনটা তৈরি হয়েছিল তারা ছিল বন্ড পেয়ার বন্ড পেয়ার, কিন্তু এখানে তিনটা বন্ড পেয়ার ছাড়াও আমি কি দেখতেছি, আমার প্রত্যেকটা বন্ড পেয়ারের সাথে আবার লোন পেয়ারের একটা বিকর্ষণ বল আছে। সো আমরা যদি সিকোয়েন্সটা দেখি, লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণের পরিমাণটা সমান। তার মানে দেখো এখানে চারটা দিক থেকে যদি চিন্তা করি, আমাদের মিথেনের জন্য যেরকম বিকর্ষণের পরিমাণ সব দিক থেকে সমান ছিল, ঠিক আছে, বিকর্ষণের পরিমাণ আচ্ছা এটা সমান হবে, সব দিক থেকে যে সমান ছিল, আমাদের অ্যামোনিয়ার জন্য কিন্তু এই বিকর্ষণের পরিমাণটা সমান না, কারণ বন্ধন জোড় মুক্ত জোড়ের জন্য বিকর্ষণের পরিমাণটা কি হবে, আরো আমার বেশি হবে। আবার বন্ধন জোড় যে তারা ছিল তাদের জন্য বিকর্ষণের পরিমাণটা কম হবে। সো একদিকে কম বিকর্ষণ আরেকদিকে বেশি বিকর্ষণ, এই কারণে এই ব্যালেন্স থাকার কারণে যেটা হয় ওর যে অ্যাঙ্গেলটা সেটা কমে 107 ডিগ্রি হয়ে যায়। তো চলো এরপর পানিতে যাই। ভিজুয়ালি দেখা যাচ্ছে মুক্তজোড় এখানে দুইটা বেশি আছে, তার মানে এখানে আমার কয় ধরনের বিকর্ষণ বল কাজ করতেছে, তিনটাই কাজ করতেছে, ঠিক আছে। সেটা কি কি, একটা তো হচ্ছে বন্ধন যেহেতু তৈরি করছে অবভিয়াসলি বন্ধন জোড়ের বিকর্ষণ বল তো আছেই, ঠিক আছে। আরেকটা কি, এই মুক্ত জোড় যেটা দেখলাম সেটা বন্ধন জোড়ের সাথে যে বিকর্ষণ বল সেটা, আর আরেকটা হচ্ছে যে লোন পেয়ার, এই যে এই লোন পেয়ারটা আর এই লোন পেয়ার তারাও কিন্তু একজন আরেকজনকে বিকর্ষণ করবে। সো সবাই এই বিকর্ষণের পরিমাণ যাতে সর্বনিম্ন হয় এই জন্য কি ট্রাই করবে, ওরা কি ট্রাই করবে, যত দূরে থাকা সম্ভব, স্বাভাবিক কাছে আসলে বিকর্ষণ করবে, আর যত দূরে যাবে ততই বেশি কিন্তু বিকর্ষণ করবে, কিন্তু দূরে যাওয়ারও তো একটা লিমিট আছে, দূরে যাইতে যেয়ে যদি ও বন্ধন ভেঙে চলে যায় তাহলে তো হবে না। সো বন্ধনের মধ্যে থেকে যত দূরে থাকা সম্ভব ও সেটাই ট্রাই করবে। সো এটাই হচ্ছে আমাদের এই যে লোন পেয়ার আমরা দেখতেছি এটার মান হচ্ছে সবচেয়ে বেশি, এই জন্য এই ক্ষেত্রে 3 রকমের বিকর্ষণ বল থাকে, আর লোন পেয়ারের মানটা অনেক বেশি থাকার কারণে আলটিমেটলি অ্যাঙ্গেলটা আরো কমে যায়, 104 ডিগ্রি এরকম চলে আসে, ঠিক আছে। এখন আমরা এটা ছবি কেন দিচ্ছি তুমি নিজে দেখতে পারতেছো, তুমি জানো যে বোরন ট্রাইক্লোরাইড এই ক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশন গুলোকে আমরা অষ্টক সংকোচন বলি, আমরা এগুলা ডিটেলসে যাচ্ছি না। অষ্টক সংকোচন কি, যাদের 8টা ইলেকট্রনের থেকে কম থাকে, তার মানে এই যে দেখো 3টা দাগ দিচ্ছি, মানে এখানে টোটাল 3 দুগুণে
6টা ইলেকট্রন আছে, অর্থাৎ অষ্টক সংকোচন হয়েছে। সো এখানে যা তুমি দেখতেছো সবই হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। সো এখানে লোন পেয়ারের তো প্রশ্নই আসে না, ঠিক আছে, লোন পেয়ারের প্রশ্ন আসে, তার কারণ অষ্টক এখানে পূর্ণ হয় নাই। এই ক্ষেত্রে এই স্ট্রাকচারটা দিয়ে বোঝা অনেক সিম্পল, তার কারণ তুমি যদি একটা ত্রিভুজ চিন্তা করো এবং এটা যদি সেন্টার চিন্তা করো, ঠিক আছে, সো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই 3টা পয়েন্ট কখন সবচেয়ে বেশি দূরে থাকে? আমরা তো কি বলতেছি যে তাদের মধ্যে যাতে বিকর্ষণটা সবচেয়ে কম হয়, কখন সবচেয়ে কম থাকবে? তারা যখন সবচেয়ে বেশি দূরে থাকবে। সো এই বিকর্ষণটা তখনই সবচেয়ে কম থাকবে যখন তাদের মধ্যে এই অ্যাঙ্গেলটা কত হবে, 120 ডিগ্রি হবে। এবং দেখো, অ্যামোনিয়াও কিন্তু এরকম একটা সুন্দর স্ট্রাকচার পাইতে পারতো, ঠিক আছে, NH3ও কিন্তু এরকম সুন্দরভাবে থাকতে পারতো, কিন্তু কেন পারতেছে না? তার কারণ হচ্ছে তার মুক্ত জোড়ে ইলেকট্রনের কারণে। আর এখানে যেই বন্ধনগুলো আছে সবই হচ্ছে বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ, এই কারণে সে একটা স্টেবল স্ট্রাকচার নিয়ে থাকতে পারতেছে, যেটা অ্যামোনিয়ার ক্ষেত্রে হয় নাই। আশা করি এই যে এই জিনিসগুলো তো বইয়ের কথাবার্তাই, বাট আমরা একটু লজিক্যালি এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করলাম। এগুলো তুমি বুঝার কথা, তোমার যদি বইয়ের জিনিসটা ভালো মতো জানা থাকে। এবং এগুলো কিন্তু অ্যাডমিশন বলো, আমি একটু বলি এই জিনিসটা এইখানে, এই যে মিথেন, একটু ফোকাস করো, ভালো কথা মনে পড়ছে, NH3 আর H2O, এগুলা নিয়ে তুমি যখন ফিউচারে কোয়েশ্চেন ব্যাংক দেখবা তখন তুমি খেয়াল করবা যে এদেরকে নিয়ে তুমি বেশ কয়েকটা কোয়েশ্চেন দেখবা যে এদের আকৃতিটা কেন ভিন্ন হয়। তখন ওই যে ওইখানে যা যা বললাম আমরা সব এক্সপ্লেন করে অণুগুলা লিখে এভাবে তখন জিনিসটা এক্সপ্লেন করতে হয়, যে এই যে লোন পেয়ার বন্ড পেয়ার যা আমরা বললাম এতক্ষণ, এগুলা লিখে লিটারেলি রিটেন পরীক্ষায় এটা এক্সপ্লেন করতে হয়। আর এইচএসসির জন্য যদি বলি, এটা এই ধরনের কোয়েশ্চেনগুলো আসার মতো, গগ হতে দেওয়ার মতো খুবই ভালো ভালো কোয়েশ্চেন, ঠিক আছে, টিচারদের ফেভারিট কোয়েশ্চেন থাকে। আচ্ছা, সো আমরা যদি এই যে ইলেকট্রনের বিকর্ষণের ব্যাপারগুলো এতক্ষণ বুঝে থাকি, সো তোমাদের জন্য একটা পোল থাকবে অনেকক্ষণ পরে, একটা পোল, যে একটু ট্রাই করো এটা আনসারটা দেওয়া, যেখানে কারেক্ট আনসার কোনটা হবে, ঠিক আছে, স্ক্রিনেও দেখতে পারতেছো, আর তোমাদের এখানে পোলে যে সেখানে অপশনগুলো আছে। আমরা যদি এই যে বর্ধিত কোণ অনুসারে সাজাই, মানে নাইট্রোজেন অক্সিজেন নাইট্রোজেন, এতক্ষণ তো আমরা বিভিন্ন অ্যাঙ্গেল দেখলাম, তাই না? তোমরা আনসার করতাম এই যে 109 ডিগ্রি, ঠিক আছে, তারপর আমরা দেখলাম যে হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন, এই কোণটা আর একটু কমে 160 ডিগ্রি হয়ে গেছে, তারপর পানিরটা আর একটু কমে হয়ে গেছে 104 ডিগ্রি। এই জিনিসগুলো তো আমরা এতক্ষণ দেখলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা তো কমার রিজনটা দেখছি, সো এই রিজনটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই ক্ষেত্রে কোনটা সঠিক। তোমরা অনেক সময় বলো যে পোল কোয়েশ্চেন ভাই সহজ হয় কঠিন হয়। দেখো, পোল কোয়েশ্চেন সহজ আর কঠিনের কিছু না, কোয়েশ্চেন তো দুইটার একটা হবেই, আইদার হয় সহজ হবে নাহলে কঠিন হবে। কিন্তু রেফারেন্স দিয়ে দিছি, দেখো বইটা যখন এমসিকিউ পরীক্ষা হইতো আমাদের সময়েরও আগে, আমরাও রিটেন পরীক্ষা দিছি, আমাদের টাইমের আগে যখন এমসিকিউ হইতো তখন এই ধরনের প্রশ্ন আসতো। আর তার মানে এখন যে আর দুনিয়ার কোথাও কোনো অ্যাডমিশন টেস্টে আসবে না তা না, বইটা এমসিকিউ হয় না, কিন্তু যেখানে এমসিকিউ হয় সেখানে তো আসতে পারে, ঠিক আছে। সো পোলটার আনসার একটু সবাই দেওয়ার ট্রাই করো। ভাই হ্যাঁ, কয়েকটা কমন কোশ্চেন আছে হ্যাঁ বলো এর রূপম। মধ্যে। আসলে একটা সময় হচ্ছে, আমাদের শর্ট, তো আমরা একটু। বুঝতে পারছি ভাই। এই হ্যাঁ, একটা হচ্ছে যে এই যে মেটাল উজ্জ্বল, মানে এই ধাতুর উজ্জ্বলতার ব্যাপারটা হচ্ছে কয়েকজনে জানতে চাইছে। আচ্ছা, so আর এটাই বলতেছি, ধর্মগুলা নিয়ে এখানে মানে এটা তো টপিক না, কখনো আমাদের জি ভাই, একটু বুঝে ব্যাপারটা, যে আমাদের কিন্তু মানে ওদের উদ্দেশ্যে বলতেছি আমি, যে আমাদের কিন্তু এরকম না যে বলবে যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ধাতুর উজ্জ্বলতা কি এগুলা ব্যাখ্যা করে, এরকম কিছু না কিন্তু ব্যাপারটা। এগুলো কিন্তু মোটামুটি বইতেই, যদি তুমি বইটা ভালোভাবে পড়া থেকে এক্সপ্লেনেশন আছে, ঠিক আছে। আর ওই যে সহজ ভাষায় যদি বলতে চাই, এক লাইনে যদি উত্তর দিতে চাই, আলটিমেটলি মুক্ত ইলেকট্রন গুলাই উজ্জ্বলতার জন্য দায়ী। বাট এটা বলতেছি যে দেখো, অনেক অনেক টপিক আছে যে কোনটা লাগতেছে, যে এখানে আমি বুয়েট 12-13 দিয়ে দিচ্ছি, আগেরটা আমি বলে দিচ্ছি যে এগুলা কিন্তু রিটেন পরীক্ষায় আছে। সো এই জিনিসগুলা যেগুলো আমরা বলতেছি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওগুলার দিকে একটু মেইনলি ফোকাস করো। সবগুলা যদি খেয়াল রাখতে চাও তখন দেখবা যে তুমি ক্লাস শেষ হবে না, 4-5 ঘন্টা লেগে যাবে। আর কোনটা আচ্ছা এই টাইপের আরো একটা কোশ্চেন, আর একটা হচ্ছে যে এই যে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী যৌগ হ্যাঁ, যখন হ্যাঁ। তৈরি করা হয় অপোজিট স্পিন থাকলে কি হয়? তো এইটার ক্ষেত্রে হচ্ছে যে ভাইয়া এই যে অপোজিট স্পিন থাকলে কি হয়, এইটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর ওয়েভ ফাংশন দিয়ে বোঝানো হয়, মানে ওইটা তো তোমাদের নাই। সো ওইটা তোমাদের দরকার নাই আসলে, জাস্ট তোমরা এইটা জানো যে যখন সমযোজী যৌগ তৈরি করা হয় যদি অপোজিট সেম স্পিন থাকেও তারা অটোমেটিক্যালি অপোজিট স্পিনে চলে আসে। আর হচ্ছে ভাইয়া আর একটা জিনিস হচ্ছে এরা জানতে চাচ্ছে এখন এটা দরকার আছে কিনা, এই যে ভ্যাসপার থিওরিতে মানে আসলে কেন হচ্ছে, এটা কি আসলে এদের দরকার আছে? না, এটা সহজ ব্যাখ্যা তো ওদের জন্য, যেটা সেটা তো বলছি, যে ভেসপার থিওরি মেইনলি লাগতেছে হচ্ছে অনুর অ্যাকচুয়াল আকৃতিটা না 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 করার জন্য। ভাইয়া ভাইয়া ওইটা না হ্যাঁ। মানে কেন হয়, মানে এই যে বিকর্ষণ সবচেয়ে কম সবচেয়ে বেশি এটা কেন হচ্ছে, এই ব্যাখ্যা কি ওদের দরকার আছে আসলে?
না না, সেটাও তো আচ্ছা, ওই যে কেন হয় ওই সহজ ব্যাখ্যা তো এটা দেওয়া হয়েছে, সেটা বলা হয়েছে হচ্ছে যে তারা ট্রাই করে যতটুকু দূরে থাকা সম্ভব, দূরে থাকার সাথে রিলেশন কি, ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে, ঠিক আছে। এই বিকর্ষণের যে ব্যাপারটা, সেই বিকর্ষণের ব্যাপারটা আসছে যে যত কম থাকে, চিন্তা করো এই যে আমরা আনসারটা দিছি স্টেবিলিটি থেকে, বিকর্ষণ যত কম হবে তত আমার স্ট্রাকচারটা স্টেবল হবে। তো যে কোনো স্ট্রাকচার, এই যে আমরা যে বলতেছি রাসায়নিক বিক্রিয়া করে ও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, কিন্তু নিষ্ক্রিয় ভাই গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে যদি স্টেবলই না হয় তখন ব্যাপারটা কিভাবে হবে? ভাই 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 হ্যাঁ, ওদের কোশ্চেন হচ্ছে যে বন্ড পেয়ার রিপালশনটা কম হচ্ছে, এই কম হওয়ার কারণটা আচ্ছা, এগুলা নিয়ে তো এইগুলা হয় জানতে এখন চাচ্ছে, এইটা বলতেছি যে এইগুলা কি আসলে দরকার আছে কিনা এগুলার ওদের। জন্য তো আমাদের একাডেমিক ক্লাস আছে, তাই না? সো কথা জি ভাই, হচ্ছে যে এখন তো মানে এগুলা, দরকার নাই আসলে হ্যাঁ, আমার এক যতদূর নম্বর মনে হচ্ছে হয়। দরকার নাই। আর ওইটা নিয়ে যদি আমি আধা ঘন্টা কথা বলতে যাই তখন তো আমি পরীক্ষায় আসার টপিক শেষ করতে পারবো না। সো আমি একটু বলি, যেহেতু ইন্টারাপশন আসছে আর পোল চলতেছেই, যে কথা হচ্ছে যে অ্যাডমিশনের সময় আমরা এই জিনিসটা অনেক বেশি হয়ে যায় আমাদের, ঠিক আছে, আমরা ফোকাস থাকতে পারি না। তো মানে কোনটা কেন হয়েছে বা কি হয়েছে ওইটা তোমার জেনে আসার রিজন একাডেমিক, মানে জেনে আসার কথা একাডেমিক সিলেবাস থেকে। আর এখানে তুমি দেখবা যে এই কেন হওয়ার সাথে, মানে কেন হয়েছে ওইটার আনসারের থেকে বেশি কিভাবে হয়েছে, এগুলা তুমি কিভাবে ম্যাথমেটিক্যালি বা থিওরি বা লজিক্যালি তুমি আনসার গুলা দিতে পারো, এই জিনিসগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে আচ্ছা আমরা যদি ভাই, রেজাল্ট, আরো একটা জিনিস একদম শর্টে এটা আমি বলে দিচ্ছি। আর একটা হচ্ছে একদম বেসিক লেভেলের কোশ্চেন অনেকে করতেছে যে ভাই অষ্টক সংকোচন কি জিনিস। ভাই অষ্টক সংকোচন একদম ইজি জিনিস, যে বন্ড ফর্ম করার পরে অর্থাৎ বন্ধন তৈরি করার পরেও যদি বাইরের শেলে 8টা ইলেকট্রন না পায়, এইটাই হচ্ছে অষ্টক সংকোচন, অর্থাৎ 8-এর কম ইলেকট্রন। ওকে, আচ্ছা ভাইয়া, আমার হ্যাঁ, আচ্ছা রূপম, বুঝতেই তো পারতেছো এই জিনিসটাই যে এখন অষ্টক সংকোচন সম্প্রসারণ মানে বুঝে যাচ্ছে যেখানে কয়েকজনের বেসিক রিলেটেড উইকনেস আছে, ঠিক আছে। তো স্বাভাবিক, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্লাসে কিন্তু ওই বেসিক রিলেটেড এই উইকনেস গুলা থাকলে ওটা কিন্তু কোপ আপ করতে পারবে না, ঠিক আছে। ওটা তুমি ট্রাই করো কিউএনএ তে যতটুকু সলভ করা যায়। জি ভাই কারণ ওই একই ধরনের মানে একই কোশ্চেন অনেকগুলো আসলে ওইগুলা হচ্ছে ওই বলে দিচ্ছি সরাসরি, হুম, এই আর কি। ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা সামনের দিকে চলে যাই, রেজাল্টটা যদি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে আচ্ছা, অনেকেই বি কারেক্ট আনসার দিছো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু সহজভাবে আনসারটা দিই তোমাদেরকে। এখানে কেন বি কারেক্ট আনসার হবে না কি হবে না সেটা একটু বলি, ঠিক আছে। আবার অনেকেই যেটা কারেক্ট আনসার ডি, কারেক্ট আনসার হবে ডি, সেটাও দিছো। একটু এখানে বলি যে তোমরা খেয়াল করছো যেমন এই তিনটা অ্যাঙ্গেল এখানে লিখে রাখার রিজনটা কি, ঠিক আছে। প্রত্যেকটা এই বিকর্ষণের রিজন যেটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রনের কারণে। তুমি দেখছো যে ওর ক্ষেত্রে সবগুলা বন্ড পেয়ার ছিল, ওর ক্ষেত্রে একটা লোন পেয়ার ছিল, আর এর ক্ষেত্রে দুইটা লোন পেয়ার ছিল। সো লোন পেয়ার আলটিমেটলি যত বাড়ছে বা ইলেকট্রনের পরিমাণটা যত বেশি বাড়ছে, এই ক্ষেত্রে আমার কিন্তু অ্যাঙ্গেলের পরিমাণটা তত কমে গেছে। তো সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। সো এই তিনটা আয়নের মধ্যে সবকিছুই সেম, ঠিক আছে, এই তিনটা জিনিসের মধ্যে সবকিছুই সেম। বাট দেখো, এর বাইরে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, এখানে কোনো ইলেকট্রন এক্সট্রা নাই, আর এখানে উল্টা একটা ইলেকট্রন কম আছে। সো আমরা কি দেখতেছি, আমি যদি ডি অপশনটার কথা বলি, ইলেকট্রন কি লেফট থেকে যত রাইটে আমি যাচ্ছি, দেখো ইলেকট্রন লেফটে বেশি, ডি অপশনটার দিকে তাকাও, আর রাইটে হচ্ছে ইলেকট্রন কম, তাই তো। সো রাইটে যেহেতু ইলেকট্রন কম, ইলেকট্রন ঘনত্ব কম, বা যেভাবে বলি যদি সংখ্যা গুণলে ইলেকট্রন কমই পাবা, যেহেতু প্লাস চার্জ আছে। যেহেতু এই ইলেকট্রনের পরিমাণটা কম, সেটা যদি এই সম্পর্কটার সাথে তুমি খেয়াল করো, সো ইলেকট্রনের পরিমাণ যত বেশি, যত আমার কম হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওর যে বন্ধন কোণ তত বেশি হবে, ঠিক আছে। বন্ধন কোণটা তত বেশি হবে। অর্থাৎ আমরা কি বলতেছি, দেখো এই যে আবারও বলতেছি, এটা নিয়েও কনফিউশন থাকবে তাই ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ওর লাস্ট শেলে ইলেকট্রন কিন্তু NO2 যেহেতু বলতেছি, নাইট্রোজেন আর দুইটা অক্সিজেনের যতটা ইলেকট্রন থাকার কথা তিনজনেরই কিন্তু এই ক্ষেত্রে সেম আছে, কিন্তু NO2 মাইনাস ওর ক্ষেত্রে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, NO2 ওর ক্ষেত্রে ওই এক্সট্রা ইলেকট্রনটা নাই, আর NO2 প্লাস ওর ক্ষেত্রে আরেকটা ইলেকট্রন কম আছে। সো দেখছো যে ইলেকট্রন যত বেশি থাকবে আমার সেটা কিন্তু কোণটাকে, অ্যাঙ্গেলটাকে কি করবে, আরো কমায় দিবে, ঠিক আছে, বন্ধন কোণটাকে আরো কমায় দিবে। এই জন্য হচ্ছে যে আমরা বলতেছি যে NO2 মাইনাসের ক্ষেত্রে এই যে আমাদের যেহেতু ওর ইলেকট্রন বেশি আছে, এই জন্য ওর ক্ষেত্রে আমাদের যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা সবচেয়ে কম হবে, তার কারণ ইলেকট্রন বেশি, ইলেকট্রনটা রিপালশন করতেছে বেশি, বিকর্ষণ করতেছে বেশি, সরি সবচেয়ে কম হবে, বিকর্ষণটা বেশি হওয়ার কারণে ওইখানে অ্যাঙ্গেলটা সবচেয়ে কমায় দিচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে খুবই মানে অনেকেরই পরিচিতই হওয়ার কথা, বইয়েই আছে,
তাও একটু এক্সপ্লেইন করে দিই। সহজ একটা সূত্র, সেটা হচ্ছে যে কিভাবে আমি এই সংক্ষেপে হাইব্রিডাইজেশনটা বের করতে পারি। আমরা যখন ভ্যালেন্স বন্ড থিওরিটা পড়বো, ভ্যালেন্স বন্ড থিওরিতে মেইনলি আমরা হাইব্রিডাইজেশন নিয়ে ডিসকাস ডিটেলসে করব। আপাতত আমরা দেখতেছি যে এই হাইব্রিডাইজেশনের যে ব্যাপারটা, হাইব্রিড অরবিটালের সংখ্যা সেটা কিভাবে বের করে। তো দেখো, অনেকে গন্ডগোল করবা, বইয়ের জিনিস, তাও আরেকবার বলতেছি, এক্স হচ্ছে হাইব্রিড অরবিটালের সংখ্যা, ঠিক আছে। ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রনের সংখ্যা। এখন আমি একটু বলি, যখন আমি ম্যাথগুলা দেখাতে যাব, অনেকে ওইটাও বুঝবে না যে কেন আমি এখানে 4টা V4 নিছি, তারপর 5 নিছি, 6 নিছি। এই জন্য জাস্ট একটু ছোটখাটো ভাবে বলে দিই যে তার লাস্ট শেলে, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে যতটা ইলেকট্রন থাকে, যেমন সহজ এক্সাম্পল দিয়ে যদি দেখাই, কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন 7, তারপর অক্সিজেন কত 8, তাই তো, তারপর ফ্লোরিন হচ্ছে 9, এতটুকু এনাফ, আর দেখা লাগবে না। সো এগুলোর ক্ষেত্রে যদি দেখি ইলেকট্রন বিন্যাস কিরকম, এই যে 2 4 2 5 2 6 2 7, এটাই তো, তাই না, লাস্ট শেলের যে ইলেকট্রন। সো এই 4 5 6 7 এই যে ভ্যালুগুলা, যোজ্যতা স্তর, লাস্ট শেলে যে ইলেকট্রন সেটাই হচ্ছে যোজ্যতা স্তর, সেটার ইলেকট্রন সংখ্যা, সেই মানটাই হচ্ছে এখানে ভি, কেন্দ্রীয় পরমাণু। তার মানে সবার জন্য না, তোমার আগে দেখতে হবে কেন্দ্রীয় পরমাণু কারা। আর একটু বলে দিই, এই সূত্রটা আসলে শুধুমাত্র যে যাদের এক কেন্দ্রীয় পরমাণু, মানে কেন্দ্রীয় পরমাণু একটাই আছে, তাদের জন্য অ্যাপ্লিকেবল। এক কেন্দ্রীয় পরমাণু, এটা শুধুমাত্র তাদের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এই সূত্রটা শর্টকাট একটা সূত্র, সো শর্টকাট এইসব সূত্র বা ট্রিক্স এগুলো যে সবার জন্য খাটে তা কিন্তু না, আমরা যে কোনো সাবজেক্টে এই জিনিসটা খেয়াল করব। যাই হোক, তো এম হচ্ছে একযোজী পরমাণু বা মূলক সংখ্যা। আমি কিন্তু সবার আলাদা পরিচয় দিয়ে দিতেছি, যাতে পরে যে যখন এই পেজে আর থাকবো না তখন বারবার এই কনফিউশনটা না হয়। ভি কি বলে দিলাম, এম হচ্ছে একযোজী পরমাণু বা মূলক সংখ্যা। সেটা কিরকম হতে পারে, হাইড্রোজেন হতে পারে, ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, অর্থাৎ যারা একযোজী। এবং এইখানে দেখো ক্যাটায়নের চার্জ আর অ্যানোনের চার্জ, অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবো। এটা হচ্ছে চিহ্ন ছাড়া। ধরো চিহ্ন ছাড়া বলতে কিরকম, তুমি সালফেট আয়ন নিয়ে কাজ করতেছো, ঠিক আছে, তখন তুমি এখানে এর যে মানটা, অর্থাৎ অ্যানায়ন, যেহেতু অ্যানায়নের চার্জ এখানে তুমি 2 বসাবা, শুধু তুমি 2 এর জায়গায় কখনোই এটা -2 বসাবা না। এই জিনিসটাকে আমরা বলতেছি চিহ্ন ছাড়া। অনেকে এটাই ভুল করে ফেলে। সো আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে তুমি NH4 প্লাস বসাচ্ছ, এখানে তো ওর চার্জ আছে +1, সো ওর ক্ষেত্রে কনফিউশনটা হয় না, ঠিক আছে। কিন্তু সালফেটের ক্ষেত্রে দেখা যায় যে সূত্রে দেখো, সূত্রটা কি, V প্লাস এম মাইনাস সি প্লাস এ। তো অনেকে যেটা করে হচ্ছে যে 2 না বসায় -2 বসায়, এবং তখন কিন্তু তোমার আনসারটা অ্যাকুরেট আসবে না। আচ্ছা, সো আমরা আলটিমেটলি যখন এইভাবে এই সূত্রতে ফেলে হিসাবগুলো করব, তখন আমি এক্স এর কি কি ধরনের মান পাবো, সেটা হচ্ছে 2 পাবো, বা 3 4 5 6 7, একটু পরে আমরা ক্যালকুলেট করে দেখব, এই ধরনের মান পাবো। সো 2 পাওয়ার মানে হচ্ছে যে ওর সংকরণে কয়টা অরবিটাল অংশ নিচ্ছে, 2টা অরবিটাল অংশ নিচ্ছে। সেটা কিরকম, যে আমরা জানি যে 2 পাচ্ছি, মানে আমরা আগের দিনও টুকটাক কিছু কথাবার্তা বলছি এই রিলেটেড, 1s আর 1p এরা পার্টিসিপেট করতেছে, সো এটা হচ্ছে sp, ঠিক আছে। বা আমরা যদি এখানে বলি, যখন সংকরণ নাম্বারটা আমি 4 বলতেছি, তার মানে কি, এখানে একটা s পার্টিসিপেট করছে, সাথে 3টা p, তাই এটাকে আমি বলি sp3। মেইনলি যতটা অরবিটালের পার্টিসিপেট করে সেটা মিলিয়ে তো হাইব্রিড অরবিটালের টাইপটা হয়, ঠিক আছে। এখানে sp3d3 ফাইনালটার দিকে যদি তাকাই, এই ক্ষেত্রে কি হচ্ছে, একটা s আছে, 3টা p আছে, 3টা d আছে। সো টোটাল এভাবে আমার অরবিটাল 7টা অরবিটাল আসার কারণেই এখানে সংকরণ সংখ্যাটা হয়েছে 7, আর আমার অরবিটালটা হচ্ছে sp3d3। আর এই যে অনুর আকৃতি বা জ্যামিতিক যে গঠনটা, সেটা আমরা ব্যাখ্যা করব, বাট আপাতত তোমরা এগুলো জেনে রাখো, ঠিক আছে। ব্যাখ্যা করার আগে জিনিসটা জেনে রাখো, আর অবশ্যই ব্যাখ্যাও জানার কথা, বইতে তা আছে, যেটা হচ্ছে কি, এসপি মানে সরল রৈখিক হবে, লিনিয়ার হবে, আমরা দেখাচ্ছি সবগুলাই। তারপর সমতলীয় ত্রিকোণাকার, চতুস্থলকীয়, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, অষ্টতলকীয়, পঞ্চকোণাকার দ্বিপিরামিডীয়। টেনশন করার কোনো কারণ নাই, এখন তুমি সবগুলোর ব্যাখ্যা পেয়ে যাবা, ঠিক আছে। এই যে বাংলা নাম যে বললাম, কোনটা আসলে দেখতে কি রকম, লিনিয়ার তো বুঝছই, সরল রৈখিক, সেই ক্ষেত্রে সাধারণত আমার এই যে sp হাইব্রিডাইজেশন হয়, তাই তো। সো sp হাইব্রিডাইজেশন এটাও একটা লিনিয়ারের এক্সাম্পল। এখানে sp হাইব্রিডাইজেশনের কিছু না, এখানে ধরো এই যে হাইড্রোজেনের সাথে ক্লোরিন আছে, ঠিক আছে, সোজাভাবে আছে। তুমি জানো যে এই ক্ষেত্রে হাইব্রিডাইজেশনের কোনো দরকার হয় না, এটা আশা করি তুমি জানো যে HCl এ কেন হাইব্রিডাইজেশন লাগে না। যাই হোক, তো ট্রাইগোনাল প্ল্যানারের ক্ষেত্রে যদি আসি, ট্রাইগোনাল প্ল্যানার হচ্ছে বাংলাটা যদি বলি, সেটা হচ্ছে এই যে সমতলিক ত্রিকোণাকার, ঠিক আছে, সমতলীয় ত্রিকোণাকার বা সমতলিক ত্রিকোণাকার যাই বলি না কেন, এই ক্ষেত্রে কি হচ্ছে, জানো যে তাদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা 120 ডিগ্রি করে থাকে, তাই তো, এভাবে তারা এখানে বন্ধনটা তৈরি করে।
আমরা জাস্ট শেপগুলো চিহ্নিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আর বেন্ট অর অ্যাঙ্গুলার যেটা, সেটা অলরেডি দেখে আসছো, যে অক্সিজেন যদি থাকে আর সাথে যদি হাইড্রোজেন থাকে, তাহলে যে ভি শেপের এটাকে বেন্ট অর অ্যাঙ্গুলার শেপ বলা হয়। আর এখানে এই যে গ্রিন কালারের কি আছে, দুই পাশে দুইটা আমার এখানে মুক্ত জোড় আছে, তাই তো। টেট্রাহেড্রাল চতুস্তলিকেও সেই ক্ষেত্রে হাইব্রিডেশন আছে। আমরা নিচে এগুলো তো লিখে দিচ্ছিলাম, সবগুলো লিখে দিই রিলেট যাতে করতে পারো। sp2, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা হাইব্রিডেশন একটু পরে দেখবো হচ্ছে sp3, লিখে রাখতেছি। বাট আমরা কেন দেখলাম যে হাইব্রিডেশন sp3 হওয়ার পর চতুস্থলকে কেন হয়েছে, সেটা আমরা এক্সপ্লেন করে আসছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি ওই যে VSCPR এক্সপ্লেন করছি সেটা। তারপর আসি হচ্ছে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রালের ক্ষেত্রে হাইব্রিডেশন কি হবে, sp3 হবে। তারপর আমি যদি ট্রাইগোনাল পিরামিডাল বলি, সেই ক্ষেত্রেও কিন্তু হাইব্রিডেশন হচ্ছে sp3, কিন্তু ও টেট্রাহেড্রাল কেন হয় নাই এই মুক্তজোটটার কারণে, সেটা আমরা দেখলাম। আচ্ছা, আর যদি আসি ট্রাইগোনাল বাই পিরামিডাল, তুমি জাস্ট এই জিনিসগুলো কাউন্ট করলে হবে। দেখো কিভাবে, এই যে 1 2 3 4 5, পাঁচটা আছে তো, পাঁচটা আছে মানে এই ক্ষেত্রে হবে আমার এস একটা, পি তিনটা, টোটাল চারটা, আর ডি sp3d, ঠিক আছে। এখানে কয়টা আছে টোটাল, বুঝে যাচ্ছে 6টা। তো সেই ক্ষেত্রে এটা অষ্টতলৈক হবে, আর যদি 6টা থাকা লাগে তখন হওয়া লাগবে sp3d2। এটাই হচ্ছে ব্যাপারটা, তাই তো। আচ্ছা, এখন দেখো এখানে আমরা অণুর আকৃতি, সংকরিত অরবিটাল, তার আকৃতিগুলা কিরকম হবে সেই শেপটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি, বা অ্যাঙ্গেল গুলা নিয়ে একটু কথাবার্তা বলি, ঠিক আছে। এক্সাম্পল গুলা কিন্তু মোটামুটি কমন কিছু এক্সাম্পলে আমরা পড়ি, এবং সেগুলাই কিন্তু পরীক্ষায় আসে। যেমন আমাকে বলে যে হ্যাঁ, বেরিলিয়াম ক্লোরাইডেরটা তুমি অণুর আকৃতিটা ব্যাখ্যা করো, ঠিক আছে, বা বোরন ট্রাইফ্লোরাইড তারটা ব্যাখ্যা করো। এবং এগুলা যে একদম মানে অপ্রয়োজনীয় জিনিস তা কিন্তু না, পরীক্ষায় রিটেনে এইভাবেই আসছে। যেরকম 2-3টা অণু দিয়ে দিচ্ছে, বলছে যে তাদের হাইব্রিডাইজেশন কি হবে, অণুর আকৃতি কি হবে, সেটা ব্যাখ্যা করার জন্য। এখন দেখো আমরা যদি বলি, আমি জাস্ট একটু সহজভাবে একটা জিনিস তোমাদেরকে মনে করাই। যেমন তোমরা জানো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামের পর আসে হচ্ছে বেরিলিয়াম, ঠিক আছে। সো বেরিলিয়ামের হচ্ছে 4, তারপর বোরনের হচ্ছে 5, আর কার্বনের হচ্ছে, অলরেডি জিনিসটা কার্বনের জন্য আমরা দেখাই ফেলছি, 6। সো এই ক্ষেত্রে আমি যদি তাদের ইলেকট্রন বিন্যাস করি কিরকম হবে, এই যে আমি জাস্ট 1s2 এরটা দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাবো এখানে 2s2 থেকে, ঠিক আছে। তো বেরিলিয়ামের এটা হচ্ছে 2s2, আর এখানে মনে করো আমার 2p-টা খালি আছে। তারপর বোরনের ক্ষেত্রে আমি জানি ইলেকট্রন কয়টা থাকবে, 5, মানে কি ওইটা হয়তো অনেকে বুঝবে না, এই যে 2 2, এখানে হবে 2 3, আর এটা মানে কি 2 4, ইলেকট্রন বিন্যাসটা আর কি। আর আমরা খালি কোনটার ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি, যোজ্যতা স্তরে যেটা 2 3 4 এর। সো এখানে 2 4টা দেখাইছি। এখানে কিভাবে থাকে, 2s2 তে থাকে, আর 2p তে একটা থাকে। আর ফাইনালি কার্বনে কয়টা থাকবে, কার্বনে এখানে 2টা থাকবে, আর এখানে থাকবে হচ্ছে কয়টা, টোটাল ইলেকট্রন 4টা আছে, তার মানে এখানেও একটা, এখানেও একটা। সো এই জিনিসটা দেখানোর রিজন হচ্ছে, আমি যখন এদের যোজনী বা যোজ্যতা নিয়ে কথা বলতে যাই, তখন একটা ব্যাপার আমরা বলছি যে বিজোড় ইলেকট্রনের সংখ্যা। সো বিজোড় ইলেকট্রনের সংখ্যা যদি চিন্তা করি, তখন বেরিলিয়ামে কোনো বিজোড় ইলেকট্রন নাই, ওর যোজনী হচ্ছে 0। তারপর বোরনে একটা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে ওর যোজনী হচ্ছে 1। আর আমার কার্বনে 2টা বিজোড় ইলেকট্রন আছে, এই যে এটা একটা, এটা একটা, তার মানে ওর যোজনী হচ্ছে 2। কিন্তু আমরা জানি যে ব্যাপারটা এরকম না, যে ওরা যখন বিক্রিয়া করে তখন এক্সাইটেড অবস্থায়, ঠিক আছে, এক্সাইটেড অবস্থায় ওর এইখানে বিজোড় ইলেকট্রন হয়ে যায় 2টা, অর্থাৎ এই ক্ষেত্রে আমার 2s1 থাকে, আর 2p1 হয়ে যায়। তারপর এই ক্ষেত্রে আমার আরেকটা ইলেকট্রন যখন চলে আসে, টোটাল বিজোড় ইলেকট্রন হয়ে যায় কয়টা, 3টা। সো 0 থেকে হয়ে গেল বিজোড় ইলেকট্রন 2টা, 1 থেকে হয়ে গেল 3টা, আর 2 থেকে হয়ে গেল বিজোড় ইলেকট্রন 4টা। এটা বলার কারণ কি, তার কারণ হচ্ছে তুমি যদি এটা বুঝো যে হ্যাঁ, বেরিলিয়ামে আমার 2টা বিজোড় ইলেকট্রন আছে, তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পারবে যে কেন বেরিলিয়ামের সাথে 2টা ক্লোরিন যুক্ত হইতে পারে, কেন বেরিলিয়ামের সাথে 3টা ক্লোরিন যুক্ত হয় নাই। তাহলে তুমি এই জিনিসটা বুঝবা, তুমি যদি উপরের কথাটা আগে থেকে জেনে থাকো, বা এখন আমি আরেকবার এক্সপ্লেন করে দিলাম সেটা যদি বুঝে থাকো। সো বেরিলিয়াম ক্লোরাইড মোস্ট কমন এক্সাম্পল। তারপর এক্ষেত্রে আমরা বোরন ট্রাইফ্লোরাইড বা বোরন ট্রাইক্লোরাইড এক্সাম্পলটা দিই, সেটা কিরকম, এই যে মাঝখানে আমার বোরন আছে, এর 3 দিকে 3টা ফ্লোরিন আছে। সো এটা নিয়ে আমরা বেশ কয়েকবার কথা বলে ফেলছি, এই আকৃতিটা কেন হচ্ছে আমার 120 ডিগ্রি, তাই তো। এরপর চতুস্থলকেও এটাও আমাদের খুব কমন একটা পরিচিত আকৃতি, হইতে পারে CH4, হইতে পারে CCl4, ঠিক আছে। এইসব ক্ষেত্রে কি হয়, যে 4টা এমন ভাবে থাকে যে তাদের মধ্যে যে বন্ধন কোণটা সেটা থাকে হচ্ছে 109 ডিগ্রি করে। আমরা এখানে ওই যে ওই কেসগুলো দেখতেছি না, ওইটা নিয়ে আমরা কথা বলে আসছি, যে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে কি হবে, সেগুলোর এক্সাম্পল আমরা একটু আগেই কথা বলে আসছি। এখন জাস্ট আমরা নর্মাল হাইব্রিডাইজেশন চিন্তা করতেছি, ঠিক আছে। সো দেখো, বন্ধন যতটা, হাইব্রিড অরবিটালের সংখ্যা তো ততটা, তাই না। বন্ধন এখানে 2টা হয়েছে, হাইব্রিড অরবিটাল 2টা, বন্ধন এখানে কয়টা হয়েছে, 3টা, হাইব্রিডও 3টা, spp, এখানে হাইব্রিড কয়টা, spp, টোটাল 4টা, তাই এখানে বন্ধনও কয়টা হয়েছে, 4টা।
সো এই জিনিসগুলা কিন্তু হাইব্রিডাইজেশন গুলা দুইটা জিনিস, একটা পড়ি হচ্ছে আমরা এই যে এখানে দেখতেছি হচ্ছে সব বন্ধনের যতটা বন্ধন থাকতেছে বন্ধন গুণেই কিন্তু আমি এটা বলতে পারছি তার হাইব্রিডাইজেশন বা সংকর অরবিটালের প্রকৃতিটা কিরকম হবে। যেমন এখানে দেখো চারটার ডি একটা মিলে টোটাল কয়টা হবে, পাঁচটা। তার মানে এখানে আহ, আচ্ছা সবাই একটু ওয়েট করো, জাস্ট হচ্ছে ভাইয়ার ল্যাপটপে একটু সমস্যা হয়েছে, আর 2-3 মিনিট লাগবে। তো তারপরে হচ্ছে আবার ভাইয়া শুরু করবেন, জাস্ট একটু ওয়েট করো, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের এইখানে আর কিছু কোশ্চেন আছে, কমন কিছু কোশ্চেন, আমি ততক্ষণে এইগুলো একটু বলতে থাকি। সো যেমন হচ্ছে তোমরা কিছু কোশ্চেন করতেছো এই শঙ্করায়ন নিয়ে, একদম কমন কিছু কোশ্চেন, যে ভাই sp3d2 কখন হবে, d2sp3 কখন হবে। ভাইয়া এইগুলা নিয়ে হচ্ছে গত ক্লাসে বোঝানো হয়েছিল, একটু মনে করো। ওই যে লিগ্যান্ড কখন শক্তিশালী কখন দুর্বল, আর এছাড়া হচ্ছে যে ধরো লিগ্যান্ড ছাড়া হচ্ছে আরো কিছু জিনিস ছিল, যে আমার ডি অরবিটালকে যে লিগ্যান্ডের সে প্রেসার দিয়ে ফাঁকা করতে পারবে কিনা। সো এই টাইপের কয়েকটা জিনিসের উপরে ডিপেন্ড করতো। আহ, আচ্ছা, তো হচ্ছে এই যে যৌগগুলোর কথা, এটা তো হচ্ছে বলা হয়েছে আগের দিনই। আর হচ্ছে এরপরে হচ্ছে তোমাদের আর যে কমন কোশ্চেন গুলা, তো কমন কোশ্চেনের মধ্যে যেমন দুই একটা ছিল হচ্ছে একদম বেসিক লেভেলের, ওইগুলো একটু ক্লিয়ার করে দেই। যেমন অষ্টক সংকোচন সম্প্রসারণ নিয়ে কয়েকজনে কোশ্চেন করতেছো। অষ্টক সংকোচন সম্প্রসারণ হচ্ছে যে নর্মাল নিয়মে অষ্টক হচ্ছে যে যখন 8টা ইলেকট্রন পাবে বন্ধন গঠন করার পরে, কিন্তু যে অষ্টক সংকোচনের ক্ষেত্রে দেখা যায় যে কিছু ক্ষেত্রে 8টা ইলেকট্রন পাচ্ছে না, বন্ধন গঠন করতেছে বাট 8টা ইলেকট্রন পাচ্ছে না, তখন এটাকে আমরা বলতেছি অষ্টক সংকোচন। যেমন হচ্ছে ধরো যে BF3 বা AlCl3। আর অষ্টক সম্প্রসারণ হচ্ছে যেখানে ইলেকট্রন 8টার বেশি হয়ে যাচ্ছে, যেমন ধরো SF6। এর ক্ষেত্রে দেখবা যে 6 × 2 = 12টা ইলেকট্রন চলে আসে। তো এইগুলা হচ্ছে তোমাদের অষ্টক সম্প্রসারণ। আচ্ছা, এরপরে হচ্ছে আর কিছু তোমাদের কমন কোশ্চেন ছিল, কই গেল? আহ আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে এই যে শঙ্করায়নের ক্ষেত্রে sp3d2 নিয়ে একটু সমস্যা হচ্ছে অনেকের। ভাই sp3d2 হচ্ছে জাস্ট কিছু ব্যতিক্রম হিসাবে ধরে নিও, যে ভাই sp2d আর কি, যেটা sp2d জাস্ট কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, নর্মাল নিয়ম অনুসারে sp3 আসার কথা, বাট কিছু ক্ষেত্রে হচ্ছে এটা ব্যতিক্রম, sp2d আসবে। এইটার কারণটা হচ্ছে যে আমরা আসলে প্র্যাকটিক্যাল যখন করে দেখা হয়, যে sp3 অনুসারে গঠন আসার কথা ছিল হচ্ছে চতুস্তলকীয়, কিন্তু যে এর গঠন আসতেছে সমতলীয় বর্গাকার। তো এই সমতলীয় বর্গাকারের জন্য আমরা জাস্ট একটা পি সরিয়ে দিয়ে ওইখানে হচ্ছে একটা ডি এনে দিচ্ছি। ওকে, এরপরে আর কি কোশ্চেন আসছে তোমাদের? আচ্ছা, তারপরে আর কিছু কোশ্চেন আসতে হচ্ছে। আহ আচ্ছা, এরপরে আর যে কোশ্চেন, আর একটা কই গেল, 1 মিনিট।
ভাই আমার ভিডিও তো আসলে শো করার দরকার নাই। এরপরে আসতেছে, আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের আরেকটা জিনিস হচ্ছে ভ্যাসপার থিওরি থেকে একটু সমস্যা আছে, ওইটা একটু বলতেছি। ভ্যাসপার থিওরির ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া এলপি রিপালশন হইলে অ্যাঙ্গেল তো বেশি হওয়ার কথা। হ্যাঁ, লোন পেয়ারের ক্ষেত্রে সবাই একটু খেয়াল করো যে আমরা যখন যৌগের গঠন দেখি, যে আমরা যখন যৌগের গঠন নির্ণয় করতেছি, যৌগের গঠন নির্ণয় করার সময় আমরা কিন্তু জাস্ট হচ্ছে নিউক্লিয়াসটা দেখতে পারি, বুঝতে পারছো? জাস্ট নিউক্লিয়াসটা দেখা যায়, আমরা কিন্তু ইলেকট্রন গুলো আসলে দেখি না। সো বন্ড অরবিটাল যে বরাবর থাকতেছে, অর্থাৎ বন্ড পেয়ার ইলেকট্রন গুলো, সো নিউক্লিয়াসটা ওই বরাবর চলে আসে, বুঝতে পারছো? অর্থাৎ অনেকটা এইভাবে চিন্তা করতে পারো যে আমরা দেখতে পারি হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন গুলো কোথায় আছে, আমরা লোন পেয়ার গুলো দেখি না। সো লোন পেয়ার যদি রিপালশন বেশি হয়, এই লোন পেয়ার রিপালশনের ফলে এরা কি করতেছে, দুই পাশ থেকে চাপ দিয়ে বন্ড পেয়ার ইলেকট্রন গুলোকে আরো চাপ দিয়ে এক জায়গায় সংকুচিত করে ফেলতেছে। এই সংকোচনের ফলে হচ্ছে বন্ড পেয়ারের ভিতরে বন্ড অ্যাঙ্গেলটা ছোট হয়ে যায়। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে sp3d2 আর d2sp3 এর মধ্যে পার্থক্য কি? ভাইয়া এই কোশ্চেন গুলো সবই আগের টপিকের, আগের ক্লাসের। তাও আবার বলতেছি যে এখানে পার্থক্য, গঠনগত কোনো পার্থক্য নেই, জাস্ট পার্থক্যটা হচ্ছে তোমার ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে এবং লিগ্যান্ডের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে কার্বন কার্বন চারটা বন্ড হয় না কেন? ভাইয়া কার্বনের হচ্ছে, তুমি একটা কাজ করো, এই যে সংকরায়নটা একটু খেয়াল করো তো, কার্বনের যে সংকরায়নটা যখন করবা একটু খেয়াল করে দেখো যে চারটা অরবিটালি একই বরাবর, মানে সেম অরবিটে সেম অ্যাক্সিস বরাবর আসা কি সম্ভব কিনা। আচ্ছা, উদ্ভাসন মেশ ইনক্রিজ ক্লাস টাইম। আচ্ছা, ক্লাস টাইমের ব্যাপারটা হচ্ছে যে তোমাদের টপিক শেষ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস নিয়ে যাব। 2 ঘন্টা টাইম দেওয়া আছে, বাট যতক্ষণ টপিক শেষ না হবে ততক্ষণ আমরা ক্লাস নিব, অর্থাৎ তোমাদের টপিক শেষ করা হবে, এগুলা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসতেছে HCl এ আচ্ছা হাইব্রিডাইজেশন। রূপম, আমি কি ভাই? আসছি। ভাইয়ারা একটু চেক করেন তো, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না এখান থেকে। তুমি বলতে থাকো, আমি একটু এটা আচ্ছা, বললাম, আমার এরপরে স্ক্রিন শেয়ার আসতেছে করতে হচ্ছে দিচ্ছে যে না। ধরো তোমাদের কোশ্চেন আসছে যে ভাই HCl এ হাইব্রিডাইজেশন হয় না কেন? ভাইয়া পারবেন এখন। হ্যাঁ হ্যাঁ হাইব্রিডাইজেশন সবসময় খেয়াল রাখবে, হাইব্রিডাইজেশন সেখানেই হবে যেখানে আহ, একই মৌলের বিভিন্ন অরবিটালের ইলেকট্রন গুলো বন্ধনে অংশ নেয়। অর্থাৎ একটা মৌলের বিভিন্ন অরবিটালের ইলেকট্রন গুলো বন্ধনে অংশ নিচ্ছে, কিন্তু যে ধরো HCl এর ক্ষেত্রে হাইড্রোজেনের শুধুমাত্র s অরবিটালের ইলেকট্রন অংশ নিচ্ছে, আর ক্লোরিনের শুধুমাত্র p এরই নিচ্ছে, কোনো মিক্সচার কিন্তু নেই একটা মৌলের জন্য। তো এখানে হাইব্রিডাইজেশনের কোনো দরকার নেই। ভাই আপনি শুরু করবেন? হ্যাঁ হ্যাঁ, শুরু করি আমি। ওকে, আচ্ছা ভাই। So, আমি বলছিলামই যে একটু পরেই কথা বলবো যে কেন HCl এ সম্ভব না, এই- ধৈর্য এইটা নাই এইটা- আসলে। হ্যাঁ। হ্যাঁ, ও, না, আচ্ছা। ওদের কথাই বলতেছি, ধৈর্য নাই আসলে ও, ওদের। তো যাই হোক, আহ আচ্ছা সহজ কথা বলি, হাইব্রিডেশন তখন লাগে যখন শক্তির পার্থক্য থাকে। HCl এর জন্য আমার যদি হাইব্রিডেশন মানে বন্ধন তৈরি করা লাগে, তখন একটা বন্ধনই তৈরি হয়। ঠিক আছে, হাইব্রিডেশন গুলো তুমি যদি খেয়াল করো, কোন একক বন্ধনের মধ্যে তুমি এখানে দেখবে না হাইব্রিডেশন। যেমন একক বন্ধন বলতে যে এক যোজনীর যারা, তাদের ক্ষেত্রে হাইব্রিডেশন দরকার হয় না। যেমন এখানে দেখো যোজনী কয়টা ইউজ হচ্ছে, 2টা ইউজ হচ্ছে। এখানে যোজনী কয়টা ইউজ হচ্ছে, 3টা। সো যোজনী যদি একটা হইতো, সিঙ্গেল হইতো, বুঝতেই পারতেছ, আমি এস বা ধরো এস এর সাথে এস বা এস এর সাথে পি, সেই ক্ষেত্রে আমরা এই এই ধরনের বন্ধনগুলো পাইতাম। ঠিক আছে, তো তখন তো আমার ইয়ে করা লাগতেছে না। যেমন হাইড্রোজেন ক্লোরাইডটা তুমি বলতেছো, তো এই দেখো হাইড্রোজেন ক্লোরাইডে হাইড্রোজেনের থাকে এস অরবিটাল, ক্লোরিনের থাকে পি অরবিটাল। সো তারা কিন্তু একটা আরেকটার সাথে ইলেকট্রনটা শেয়ার করলেই হয়ে যাইতেছে, আমার এই ধরনের কথাবার্তাগুলো বলা লাগতেছে না। আচ্ছা যাই হোক, আমরা ছিলাম হচ্ছে PCl5 এ। সো PCl5 এ, আচ্ছা বলি নাই আমরা এক্সাম্পলটা। যাই হোক, জানো যে এই এক্সাম্পলের জন্য সবচেয়ে ভালো, মানে এই হাইব্রিডাইজেশন এক্সাম্পলের জন্য সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে PCl5। সেটা কিরকম, এই যে একটা ফসফরাস থাকে, এবং এই ফসফরাসটা মনে করো একটা ত্রিভুজাকার তলে আছে। ঠিক আছে, আমরা একটা ত্রিভুজাকার ট্রাই করছি, এবং এটা একটু 3D ভাবে চিন্তা করতেছি। এই ত্রিভুজের 3টা কোণায় কি থাকে, 3টা করে ক্লোরিন থাকে, রাইট? আর এই যে মাঝখানে উপরে একটা ক্লোরিন থাকে, আর এই যে ডট ডট দিয়ে যদি দেখাই, এই যে তলটা, এটার নিচে একটা ক্লোরিন থাকে। ঠিক আছে, সো আলটিমেটলি ক্লোরিন 5টা এইভাবে থাকে। আর আমি যদি শেপটা একটু আঁকা ট্রাই করি, শেপটা হচ্ছে এই যে এরকম, এইভাবে এদেরকে দিয়ে উপরে একটা পিরামিড তৈরি হয়, আর নিচের ক্লোরিনটার জন্য নিচে আরেকটা পিরামিড তৈরি হয়। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল।
ওই যে প্রথম যে প্লেনটায় 3টা ক্লোরিন ছিল এটা হচ্ছে ট্রাইগোনাল ছিল, আর এটার উপরে নিচে মিলায় উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড পাচ্ছি, তাই এটাকে বলে ট্রাইগোনাল বাইপিরামিডার, ঠিক আছে। আর অক্টাহেড্রালের ব্যাপারটা কি, অক্টাহেড্রালের এক্সাম্পল আমরা দিতে পারি হচ্ছে SF6 দিয়ে, ঠিক আছে। মনে করো সালফার আছে আমার, এবং সালফার হচ্ছে যে কেন্দ্রে আছে এরকম একটা, ওই যে ওইটা যদি ত্রিভুজ নিয়ে কথা বলি বুঝতেই পারতেছো যারা বুঝার, যে এখানে হচ্ছে কেন্দ্রে থাকবে সালফার, তাহলে এটা একটা চতুর্ভুজ আকৃতির হবে। সো তখন এই যে সালফারের 4 কোণায় 4টা এরকম ধরো ফ্লোরিনের সাথে বন্ধন তৈরি করছে, আর উপরে এই যে আবারও একইভাবে এই প্লেনটার উপরের দিকে চলে গেছে একটা ফ্লোরিন, আর একটা নিচের দিকে চলে গেছে এরকম ফ্লোরিন, ঠিক আছে। সো টোটাল যদি 6টা থাকে, তো তখন দেখা যাবে কি উপরে 4টা তল পাবা। এটা তুমি 3D শেপটা যত ভালো রিয়ালাইজ করতে পারবা তত ভালো তুমি আমার কথাটা বুঝবা। উপরে 4টা তল পাবা, নিচে 4টা তল পাবা। সো এইভাবে তুমি যে শেপটা পাবা সেটা হচ্ছে আলটিমেটলি কি হবে আমাদের, আর না লিখে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল হবে। অ্যাঙ্গেল গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাঙ্গেল গুলা পরীক্ষায় আসে, যে যেমন এই ক্ষেত্রে কিন্তু তুমি ভেরিয়েশনটা বুঝতেছোই, যে এখানে ত্রিভুজের যে অ্যাঙ্গেল গুলা 3টা ত্রিভুজ মাঝখানে যে আছে সেটা হচ্ছে যে 120 ডিগ্রি করে আছে, কিন্তু এটা থেকে যে উপরে আছে সে আছে লম্বভাবে, তার মানে সে কিভাবে থাকবে, 90 ডিগ্রিতে থাকবে। আবার এখানে যদি তুমি চিন্তা করো যে একটা বর্গক্ষেত্রের কেন্দ্রে যে আছে ওই কেন্দ্রের সাথে প্রত্যেকটা কর্ণের যে অ্যাঙ্গেল, এটা জানো এগুলো হচ্ছে ম্যাথের কথাবার্তা, সেটা হচ্ছে 90 ডিগ্রি করে। আর আবার একই কথা, যেটা বর্গক্ষেত্র বা ত্রিভুজ ক্ষেত্র যেটাই বলি না কেন, উপরে যেটা লম্বভাবে চলে গেছে ও তো অবশ্যই এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেটা তো কোনো ডাউট নাই। সো এই জন্য এই ক্ষেত্রে সবগুলাই 90 ডিগ্রি। আর এই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের অ্যাঙ্গেল দেখা যায়, এই জিনিসটা অনেকে 90 ডিগ্রি এন্ড 120 ডিগ্রি। ওই যে আমাকে যদি বলে যে PCl5 এর বন্ধন কোণ কত, এবং বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেনে অপশনে 90 আর 120 দুইটাই থাকে, তখন আমার দুইটাকে কিন্তু আনসার হিসেবে কনসিডার করতে হবে। এবার আসো সূত্র যেটা শিখছিলাম সেটা দিয়ে একটু কুইক একটা রিভিউ। কথা হচ্ছে যে এই যে সূত্র, আমরা একটু সূত্র জাস্ট শিখলে হবে না, এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, যে হ্যাঁ V+M - C+A। দেখো প্রচুর এক্সাম্পল দিছি যাতে তোমরা প্র্যাকটিস করে মোটামুটি ব্যাপারটা একদম ঝালাই করে ফেলতে পারো, যাতে পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারো ওইভাবে। এগুলা কিন্তু প্রচুর আসে, MCQ বলো বা রিটেন বলো। রিটেনে কি হবে, রিটেনের ক্ষেত্রে সাধারণত আবারও বলতেছি, এই যে আগের পেজে যা দেখেছে ওনার আকৃতিগুলা চায়, শেপগুলা চায়। সো সেই ক্ষেত্রে সবসময় এরকম এই যে হাইব্রিডাইজেশন এই যে হ্যাঁ একটা ছিল দুইটা শেয়ার করছে, এইগুলো দেখায় সবসময় দেখানোর প্রয়োজন হয় না। অনুর আকৃতি দেখানোর জন্য তুমি ওর হাইব্রিডেশনটা বলতে পারলেই হবে এইভাবে, এই ফর্মুলাটা ইউজ করে, যে সাপোজ হ্যাঁ ওর হাইব্রিডেশন হচ্ছে sp3d, তার মানে ও ত্রিভুজাকার দ্বি পিরামিডীয়। তুমি এতটুকু ওইটা আকৃতিটা শেপটা আঁকতে দেয় মেইনলি রিটেনে। আবারও বলতেছে ইঞ্জিনিয়ারিং এর রিটেনে হাইব্রিডাইজেশন একটার সাথে আরেকটা করে দেখাও, এটার থেকেও বেশি শেপগুলো আঁকতে দেয়, শেপগুলো আসে বা হাইব্রিডেশন কি জাস্ট এটা আসে। তো আমরা যদি হালকা পাতলা একটু ধরো কাকে নিয়ে দেখবো, CH4 একটা কমন হয়ে গেছে, জানি এটা কি আসবে। আমরা PCl5 কে নিয়ে দেখি, ধরো ধরো PCl5, এখানে V এর মানটা কি হবে PCl5 এর জন্য, PCl5 এর জন্য V এর মানটা কি হবে, সেটা হচ্ছে ওর লাস্ট শেলে যতটা আমার ইলেকট্রন আছে, এবং জানো নাইট্রোজেন যেখানে, ফসফরাসও কিন্তু ঠিক তার নিচেই আছে, ঠিক আছে। আমরা আচ্ছা ওগুলা তো চলে গেছে আমাদের, যাই হোক। তো নাইট্রোজেনের নিচে হচ্ছে ফসফরাস, তার মানে ফসফরাসেরও ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে, তাই তো। একযোজি M কি ছিল, একযোজি পরমাণু কয়টা আছে, ক্লোরিন নিশ্চয়ই একযোজি, ক্লোরিন কয়টা আছে, 5টা আছে, 5 5 10। এটা একটা বিশুদ্ধ যৌগ, ওর কোনো ক্যাটায়ন নেই, অ্যানায়ন নেই, কোনো চার্জ নেই, তার মানে এখানে হিসাব আমাদের এতটুকুই শেষ। 10কে 2 দিয়ে ভাগ দিলে কত, 5। তার মানে এখানে 5টা সংকরিত অরবিটাল থাকবে। সেটা কখনই পসিবল, সেটা তখন পসিবল যখন হচ্ছে যে এটা আমি এভাবে sp3d নিব, তখনই এই 5টা আসা সম্ভব। এবং আমরা এই লজিক্যাল ব্যাপারগুলা বলে আসছি যতটুকু বলার, যে এটা sp2d না বা dsp2 না বা dsp2 3d এরকম, মানে ইচ্ছা মতো কিছু একটা না, ঠিক আছে। আমরা বলে আসছি যে আস্তে আস্তে কিভাবে sp থেকে আমরা সিকোয়েন্সটা দেখে আসছি ছকটা, যে sp থেকে কিভাবে sp3d3 পর্যন্ত যায়। যাই হোক, তুমি এগুলা ট্রাই করে দেখতে পারো, দেখবা যে এগুলারও তুমি এক একটা আকৃতি পাবা। এটা তুমি অবশ্যই স্লাইডের PDF তো পরে পেয়ে যাবা। আমার সাজেশন যেটা থাকবে যে আমরা এখানে যেই 4-5টা রুল দেখবো, প্রত্যেকটা রুলের থেকে এক্সাম্পল তুমি প্র্যাকটিস করবা, ঠিক আছে। যেমন আমরা যদি এখানে বলতে চাই কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে, কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা যদি x এর মান বের করতে চাই, এই যে আবারও হাফ V+M - C+A, তার মানে এখানে কি হইতেছে, V কার্বন, তাই তো। কার্বনের জন্য, কার্বন হচ্ছে 2 4, সো কার্বনের যোজ্যতা শেলে ইলেকট্রন আছে 4টা, এখানে কোনো একযোজি নাই, তার মানে 0, তাই তো। ক্যাটায়ন অ্যানায়ন কোনো চার্জের তো প্রশ্নই নেই। সো এই ক্ষেত্রে আমার আনসারটা কি হবে, এই ক্ষেত্রে আমার 4/2, অর্থাৎ এটা হবে হচ্ছে 2।
তার মানে সংখ্যা যদি 2 আসে, এই জন্য কার্বন হাইব্রিডাইজেশন দেখাবে হচ্ছে sp হাইব্রিডাইজেশন। ঠিক আছে, ইভেন কার্বন ডাইঅক্সাইডের কথা যদি বলো, sp হাইব্রিডাইজেশন অ্যাঙ্গেল কত থাকে তুমি এটা নিজে যতটুকু জানো সেটা দিয়ে চেক করতে পারো। আমরা দেখছি অ্যাঙ্গেল থাকে 180°। কার্বন ডাইঅক্সাইডে কিন্তু আমরা জানি, আশা করি যে এখানে কার্বনটা এরকম লিনিয়ার ভাবে থাকে এবং এই কোণটা 180° যে হয় আমাদের। আচ্ছা, তো ঠিক একইভাবে COCl2 এটা প্র্যাকটিস করতে পারো। যেমন কিরকম, আমরা যদি বলি x এর মান হাফ, কার্বনের জন্য আবারও 4, অক্সিজেন তো দ্বিযোজী, তার মানে এখানে অক্সিজেনের কোনো হিসাবই হবে না। একযোজীটা হিসাব করতেছি, একযোজী কি আছে, ক্লোরিন আছে 2টা, তাহলে 2। ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো চার্জই নাই, তাহলে 4 2 6, 6 কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 3। হাইব্রিড কোণাকার, তার মানে কি ফর্মুলা দিয়ে আমরা কি করতেছি, যে ওর হাইব্রিডাইজেশনটা বের করতে পারতেছি এবং সেটা থেকে ওর আকৃতি বলতে পারতেছি। ঠিক আছে, ক্যাটায়ন অ্যানায়ন এই জিনিসগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট। আমি ধরো একটা অ্যানায়ন দেখাই, আমি এই যে সালফেটেরটা দেখাই। ঠিক আছে, সালফেট আয়নে কি হবে, x ইকুয়ালস টু হাফ, v কত, সালফারের জন্য v হচ্ছে আমার 6, তাই তো। আর অক্সিজেনের কোনো এখানে ভূমিকাই নাই, বুঝতেই পারতেছো। ঠিক একইভাবে এইখানে দেখো যে ব্যাপারটা তোমাদেরকে বলছিলাম, এই জন্য সূত্রটি একটু আরেকবার লিখি, v প্লাস এম মাইনাস সি প্লাস এ। এই পার্থক্যটা এখানে বুঝবা যে একযোজিত নাই, তাহলে m এর মান হচ্ছে 0। ঠিক আছে, এখন ক্যাটায়ন, ওর তো কোনো চার্জ নেই, ওরটা অ্যানায়ন, তাহলে এটা হবে 0। আর অ্যানায়ন, ওর চার্জ এখানে আমি -2 বসাবো না, +2 বসাবো, যেটা আছে সেটাই। ঠিক আছে, তাহলে এখানে কি হবে জিনিসটা, আলটিমেটলি 8 কে 2 দিয়ে ভাগ দিলে পাবো 4। তার মানে আমি বলতে পারি যে সালফেট আয়ন sp3 হাইব্রিডাইজেশনে থাকে। কে থাকে, কেন্দ্রীয় পরমাণুটা বের করতেছো তুমি, অর্থাৎ এখানে সালফারের হাইব্রিডাইজেশন তুমি বের করতেছো। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের জন্য কুইক একটা কোশ্চেন, এটা আমরা 30 সেকেন্ড সময় নিব, যে NH4+ আয়নের আকৃতিটা কি রূপ হবে। দেখো সাস্টে 16-17 সালে আসছে। অনেকের লাগতে পারে কোশ্চেন ইজি, অনেকের লাগতে পারে কঠিন। তো সহজ কঠিনের ব্যাপার না, ব্যাপার হচ্ছে পরীক্ষায় আসছে বা আসতে পারে আরো, সেটা হচ্ছে ব্যাপার। তো এই জন্য এটা একটু ট্রাই করো। এখন আমরা নিব না, 30 সেকেন্ড সময় শুরু এখন থেকে। NH4+ আয়নের আকৃতি কিরূপ হবে, NH4+ আয়নের আকৃতি কিরূপ হবে, NH4+ আয়নের আকৃতি কিরূপ হবে। আচ্ছা, সো 30 সেকেন্ড হয়ে গেছে, মোটামুটি 70% ভোট দিয়ে দিছো। আমরা পোলটা এখন শেষ করে দিতেছি। ম্যাক্সিমাম আসলে কারেক্ট আনসার দিতে পারছো, তাহলে যদি একটু খেয়াল করো, তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করে দিচ্ছি। ম্যাক্সিমাম কারেক্ট আনসার দিতে পারছো, যা আকৃতিটা হচ্ছে আমাদের এটা চতুস্থলকীয় হবে। ঠিক আছে, কারেক্ট আনসার হচ্ছে চতুস্থলক হবে। কিভাবে বুঝছি, ওই যে সূত্র, সেটা হচ্ছে x হাফ v প্লাস m মাইনাস c প্লাস a। তাহলে ঘটনা কি করতেছে, এখানে হাফ নিলাম, v কি, নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা আছে যোজ্যতা স্তরে, তাই তো, সেটা হচ্ছে 5টা, দেখে আসছি আমরা। এখানে একযোজী পরমাণু হাইড্রোজেন কয়টা আছে, 4টা, 5 4 9। ক্যাটায়নের চার্জ এখানে আছে হচ্ছে 1। আমরা বলতেছি চিহ্ন ছাড়া, চিহ্ন আমাদের ব্যাপার না, তাহলে মাইনাস দিব, এরপর ক্যাটায়নের চার্জ 1 দিব। আর অবভিয়াসলি ক্যাটায়ন অ্যানায়ন এই দুইটাই একসাথে থাকতে, মানে সংখ্যা একসাথে থাকবে না এখানে। সো আলটিমেটলি কত হচ্ছে এখানে, আমি যদি হিসাব করি পেয়ে যাব 4। তাহলে 4 মানে হচ্ছে এখানে হাইব্রিডাইজেশন হবে sp3। sp3 হাইব্রিডাইজেশন মানে এখানে হচ্ছে চতুস্থলকীয় হবে ব্যাপারটা। সো অনেকে আনসার ত্রিকোণীয় পিরামিড দিছো, তারা এটাকে হয়তো NH3 অ্যামোনিয়া মনে করে দিয়ে থাকতে পারো। বাট যদি তুমি সেটা মনে করে দিয়ে থাকো, আমি ক্লিয়ার করে দিই ব্যাপারটা। আলটিমেটলি ও যখন NH4+ হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু এই মুক্তজোটটা আর থাকতেছে না। কারণ কি, তোমরা জানো এই মুক্তজোটটাও H+ এর সাথে শেয়ার করে ফেলছে। সো এইখানে আর এখন রিয়েল আকৃতি যেটা চতুস্থলকীয়, ওইটা হইতে নিয়ে আর কোনো ঝামেলা নাই, মানে আকৃতি এখানে চেঞ্জ হওয়ার ব্যাপার স্যাপারটা নাই, মুক্তজোট যেহেতু নাই তাই। ঠিক আছে, এই যে দেখো বুয়েটে 16-17 সালে আসছে, আমরা জাস্ট একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেখা দিচ্ছি, বেশি সময় নিব না। সেটা কিরকম, আমরা এগুলো নিয়ে ডিসকাস করে আসছি যে কোনটার আকৃতি কিরকম, যে এটা হচ্ছে যে আমার সমতলীয় ত্রিভুজাকার, তারপর এটা ত্রিভুজাকার পিরামিডীয়, তারপর এটা কি ত্রিভুজাকার দ্বি পিরামিডীয়। সো দেখো, তোমাদেরকে মানে অনেক সময় বিশ্বাস করো না বা করতে চাও না, পরীক্ষা কিন্তু এভাবে আসছে যে ওই যৌগগুলোর জাস্ট আকৃতির নাম জানতে চাইছে। সো এই তিনটা তো খুবই কমন এক্সাম্পল আমাদের, এই তিনটা জিনিস। মানে আমরা যখন হাইব্রিডেশন আলোচনা করি তখন এগুলোর আলোচনা তো থাকেই, তাই তো। আর দেখো
আমি যেটা বলতেছি আকৃতি বলার জন্য এখানে তুমি শর্টকাট ইউজ করো, এখানে তোমার বসে বসে হাইব্রিডাইজেশন বের করে ওই যে ইলেকট্রন কয়টা কয়টা শেয়ার করছে ওইটা দেখা আকৃতি বলা দরকার নাই। তুমি এক্স এর মান বের করো, 3 4 5 যাই আসছে সেখান থেকে বলো আচ্ছা হাইব্রিডাইজেশন এটা, এই যে আমরা এখানে বুঝতেই পারতেছি এখানে হাইব্রিডাইজেশন কি sp2, এক্ষেত্রে আমার হাইব্রিডাইজেশন কি sp আমার 3, কিন্তু বলে দিবা যে সাথে একটা লোন পেয়ার থাকে এই জন্য আকৃতিটা চেঞ্জ হচ্ছে। pcl5 এর ক্ষেত্রে কি হচ্ছে sp3d হচ্ছে। তা একবার দেখা দিলাম, এগুলো আলোচনা করা হয়ে গেছে। তারপরে দেখো ওই একই কোশ্চেনে এই পুরাটা এই পেজে যা দেখতেছো পুরাটা হচ্ছে বুয়েটের 10 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? সো দেখো নিচের যৌগগুলোর কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন, এখানে আবার জানতে চাইছে হাইব্রিডাইজেশন। সো কথা তো একই, আমি যে এখানে আকৃতিগুলো বলতেছিলাম সেটা তো হাইব্রিডাইজেশন বের করেই বলতেছিলাম। তো আলটিমেটলি কোশ্চেন একই, sp3d2 এটা হচ্ছে ওর হাইব্রিডাইজেশন। আর যদি এটার দিকে খেয়াল করো, দেখো এই যৌগটা নিয়ে আমরা আগের ক্লাসে কথাবার্তা বলছি, আশা করি যে যে ব্যাচে ক্লাস করে থাকো না কেন জটিল যৌগের সংকরণটা আমরা বেশি প্রায়োরিটি দিয়ে পড়াইছি আগের ক্লাসে, ঠিক আছে? সো দেখো এখানে কিভাবে বুঝবো যে সংকরায়ন অবস্থা কি রকম, সেই ক্ষেত্রে জটিল যৌগের জন্য আমরা কি ইউজ করি, সেটা ইউজ করি হচ্ছে ওর লিগ্যান্ডের সংখ্যাটা, ঠিক আছে? লিগ্যান্ডের সংখ্যা বা সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, মানে যেটা আমরা নরমাল যৌগের জন্য ওর sp3d এভাবে বলতেছিলাম যে কিভাবে ওর সাথে ক্লোরিন আছে 5টা, ঠিক আছে? সেটা লিগ্যান্ডের জন্য সন্নিবেশ সংখ্যা যখন আমার জটিল যৌগ হবে। সো এখানে সন্নিবেশ সংখ্যা 6, তার মানে এখানে টোটাল 6টা অরবিটাল পার্টিসিপেট করছে। 6টা কি হইতে পারে, একটা s, 3টা p, তারপর 2টা d। সো এভাবে হইতে পারে। সো তুমি কিন্তু হাইব্রিডাইজেশনটা এখানে মেনশন করে দিলা, ঠিক আছে? আচ্ছা এখানে একটু কথা আছে, যারা ওই যে ওই কোশ্চেনটা আমি বললাম না যে তুমি যদি একটু ওয়েট করো তুমি সবগুলোর আনসারই পাবা, ঠিক আছে? যাদের ওই কোশ্চেনটা এরকম ছিল যে sp3d2 আর d2sp3, যদিও আমরা আগের ক্লাসে ভালো মতো এক্সপ্লেন করে আসছি, তাও এখানে দেখো আমরা জানি যে এখানে লিগ্যান্ডের শক্তির একটা ব্যাপার থাকে। সো এখানে পসিবিলিটি কিন্তু আনসার দুইটাই হতে পারে, sp3d2 হইতে পারে, d2sp3 হইতে পারে। কিন্তু তুমি জানো যে সায়ানাইড ও হচ্ছে কি একটা স্ট্রং লিগ্যান্ড, ও হচ্ছে একটা শক্তিশালী লিগ্যান্ড, এই জন্য ওর ক্ষেত্রে কারেক্ট আনসারটা হবে d2sp3। যদি শক্তিশালী হয় তাহলে আগে ডি ভরবে, এস আগে ভরবে না। ঠিক একইভাবে ধরো দুইটা এরকম আছে আমার কাছে, sp3d আর dsp3, কোনটা কারেক্ট এটা তুমি বলতে পারবা লিগ্যান্ডটা দেখে। লিগ্যান্ড যদি স্ট্রং হয় তাহলে হচ্ছে ডি আগে হবে, আর লিগ্যান্ড যদি উইক হয় তাহলে হচ্ছে এস আগে হবে। একদম সহজ সোজা সাপটা কথাবার্তা। আচ্ছা সো এবার আসো আমরা অরবিটালের যে অধিক্রমণ ওভারল্যাপিং এর ব্যাপারটা এটা নিয়ে কথাবার্তা বলি। যে আমরা এখন চলে আসছি কিন্তু যোজ্যতা বন্ধন তত্ত্বে, ভিএসইপিআর নিয়ে পড়া শেষ। এখন তুমি দেখবা যে তুমি এই সিগমা পাই বন্ধনের ব্যাপারগুলা বা হাইব্রিডাইজেশনে এখানে যে এই তত্ত্বে যে কথাবার্তাগুলো আছে সেগুলো আরো রিলেট করতে পারবা, ঠিক আছে? সো দেখো প্রথম ক্ষেত্রে আমরা এই যে কি বলতেছি যে ওভারল্যাপিংটা কেন হয়, যে ইলেকট্রন যে শেয়ার হয়, ইলেকট্রন তো আসলে ইলেকট্রনের মেঘ থাকে, ঠিক আছে? সো ইলেকট্রন শেয়ার হওয়ার ব্যাপারটা কি রকম ঘটতেছে, যে সে কিন্তু আমরা যত সহজে দেখাই দিই যে একটা একটা ইলেকট্রন এরকম বক্সের মধ্যে শেয়ার করতেছে, এরকম বক্স হিসেবে তো থাকে না, ইলেকট্রনের মেঘ থাকে। এই মেঘটা সেই যে এখানে নিজেদের মধ্যে, আমি এটা অন্য কালি দিয়ে দেখাই, এই ইলেকট্রনের যে মেঘ দেখো সেটা সে এখানে নিজেদের মধ্যে শেয়ার করতেছে, এই যে ইলেকট্রনের মেঘটা শেয়ার করতেছে। সো এই যে এই ঘটনাটাকে আমরা কি বলতেছি, অরবিটালের ওভারল্যাপিং। তুমি যদি হাইব্রিডাইজেশনের ডিটেইলস বুঝতে চাও তাহলে অবশ্যই আগে এই ওভারল্যাপিং জিনিসটা বুঝতে হবে। যখন এরকম দুইটা অরবিটাল বন্ধন তৈরি করতেছে তখন তারা ইলেকট্রন মেঘটাকে শেয়ার করে। এই যে ইলেকট্রন ডেনসিটি যেটা দেখো সেটা এখানে শেয়ার হচ্ছে, বা এইদিকে তাকাও ইলেকট্রন ডেনসিটিটা তারা শেয়ার করতেছে। সো এইভাবে আমরা যে বন্ধনগুলো পাই সেগুলো কি রকম হয়, দেখো এই যে এস এস পাচ্ছি, তারপর এস এর সাথে পি হইতে পারে, পি এর সাথে পি হইতে পারে। তাহলে প্রথম কেসে আমরা কি দেখতেছি, এদের মধ্যে একটা এক্সিয়াল ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ অক্ষ বরাবর তাদের মধ্যে এখানে ওভারল্যাপিংটা হচ্ছে। সেটা কিরকম, তুমি যদি চিন্তা করো এস তো একটা অরবিটালই, তাই তো? মানে এটা তো কোনো একটা গোলক, এটা তো কোনো ডিরেকশনাল ধর্ম নাই, জানো ও সব দিক থেকে ইউনিফর্ম। একটা ফুটবলের কোনো সামনে পিছনের সাইড নেই, এস হচ্ছে একটা ছোট্ট ফুটবলের মতো। সো এটাও যদি চিন্তা করো একটা ছোট্ট বল, ওর কিন্তু কোনো সামনে পিছনে নাই, যে কোনো দিকটাই ওর তুমি ফ্রন্ট সাইড ধরতে পারো। ঠিক একইভাবে এস এর সাথে যদি তুমি পি এরটা চিন্তা করো তাহলে দেখো এস এর সাথে পি যখন তৈরি করতেছে সে কিন্তু অক্ষ বরাবর করতেছে। তার মানে অক্ষ বরাবর আমি এখানে যেহেতু অক্ষটা এইভাবে দিচ্ছি আমি কি বলতে পারি, ধরো এটা হচ্ছে আমার এসপিজেড, তাহলে এই অক্ষটাকে বলতে পারি এটা অবশ্যই জেড অক্ষ বরাবর। একটু খেয়াল রাখবো অক্ষ বরাবর করাটা ইম্পর্টেন্ট। এস অরবিটাল যদি এইভাবে থাকে আর পি অরবিটাল যদি এইভাবে থাকে, তারা কখনোই আমি চাইলেই তাদের মধ্যে কি করতে পারবো না, সিগমা বন্ড তৈরি করতে পারবো না। এই সিগমা বন্ড তৈরির জন্য শর্তটা কি হচ্ছে, এক্সিয়াল বা মুখোমুখি ওভারল্যাপিংটা লাগে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কি এসপি এভাবে ওভারল্যাপ করতেছে, আর পিপি এটার ক্ষেত্রে এক্সাম্পলটা কি, এটার ক্ষেত্রে হচ্ছে যে দেখো এই যে
আমি যদি ধরি, এবং দুইটা সেম হওয়া লাগবে, কিন্তু এটা যদি পিজেড হয় এটাও পিজেড হওয়া লাগবে। আশা করি তুমি এতটুকু বুঝবা যে কেন আমার পিএক্স আর পিওয়াই এটাকে কেন আমি সিগমা বন্ড বলতে পারবো না। আশা করি তুমি এটা বুঝবা। তার কারণ একটা হচ্ছে যে এইভাবে যদি থাকে আর একটা যদি এইভাবে থাকে, তাদের মধ্যে কোত্থেকে সামনাসামনি বা মুখোমুখি ওভারল্যাপিং হবে, তাই তো? সো ইন দিস কেস এটা কিন্তু পসিবল না। আচ্ছা, এক্সাম্পল গুলা আশা করি মোটামুটি জানা আছে। যেমন কি আমরা হাইড্রোজেনের এক্সাম্পল দেই, তাই না? দুইটা পি অরবিটালের কথা যখন আমরা বলি, ধরো দুইটা ফ্লোরিন অণুর এক্সাম্পল দিই, কারণ কি ফ্লোরিনের পি অরবিটালে ইলেকট্রনটা থাকে, লাস্ট ইলেকট্রন কই থাকে সেটার উপরেই তো এই কথাবার্তাগুলো আসে। আর যদি আমরা এই যে পিপি এর, আচ্ছা সরি, এসপি এর এক্সাম্পল দিতে যে এখানে দিয়ে দিচ্ছি, পিপি এর এক্সাম্পল দিলে আমরা F2 ফ্লোরিনেরটা এখানে দিতে পারি। আর যদি এসপি দিতে চাই, সেটা ধরো এই যে হাইড্রোজেন ফ্লোরিন, হাইড্রোজেনের এস এর সাথে ফ্লোরিনের যে পি, সেটার ওভারল্যাপিংটা এখানে ঘটতেছে। এখন ওই যে কথা যদি আসে, আবারও ওইটা বলছিলাম যে আনসারটা আসলে এখানেই দিতাম, যে কেন আমার এখানে হাইব্রিডাইজেশনের দরকার হচ্ছে না। তার কারণ এখানে একটা এস এর সাথে একটা পি, মানে এরও অরবিটাল, হাইড্রোজেন অরবিটাল জাস্ট একটাই পার্টিসিপেট করতেছে, একটা ইলেকট্রনই পার্টিসিপেট করতেছে, এখানেও পির একটা ইলেকট্রনই শেয়ার করতেছে। যখন একাধিকের ব্যাপার চলে আসবে, তখনই তুমি দেখবা যে হাইব্রিডাইজেশনের দরকার পড়বে। আচ্ছা, এবার আসি হচ্ছে পাই বন্ধনের কথা। এটা জানো হচ্ছে যে এক্সিয়াল ওভারল্যাপিংটা, আর এখানে কি ওভারল্যাপিং হয়? প্যারালেল। অর্থাৎ এই যে দুইটা অক্ষ দেখতেছো, মনে করো এটাও আমার একটা অণুর পিওয়াই, আর এটা আরেকটা, মানে দুইটা পরমাণু, এটা আরেকটা পরমাণুর পিওয়াই। সো দুইটা পরমাণুর পিওয়াই প্যারালাল অক্ষ নিশ্চয়ই, দুইটা যেহেতু সেম অক্ষ, মানে সেম অক্ষ পাশাপাশি আছে। সো তারা যখন ওভারল্যাপিং করবে, তখন তারা কিভাবে করে? এইভাবে ওভারল্যাপিংটা করে পাশাপাশি। আমরা যদি ওই যে ছবিটা দেখাই, এভাবে তারা চলে আসে। এই যে অণুর কেন্দ্র হচ্ছে, পরমাণু কেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্র থেকে অরবিটাল গুলো এভাবে পাশাপাশি ওভারল্যাপিং করে। সো পাশাপাশি ওভারল্যাপিং এর যে ঘটনাটা, সেটাই হচ্ছে আমাদের কি পাই বন্ড। আর মুখোমুখি অতিক্রমণের যে ব্যাপারটা, সেটাই কি আমাদের সিগমা বন্ড। সো এগুলো হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। আর এখানে দেখো এক্সাম্পল হিসেবে পিডি এর মধ্যেও যে পাই বন্ড হয়, বা দুইটা ডি এর মধ্যেও যে পাই বন্ড হয়, সেটা দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাদের লাগবে না, এটা জাস্ট একটা ডায়াগ্রাম দেওয়া। পি পাই আর টি পাই, তার মানে কি দেখো, এই যে এটা যদি একটা পি হয় সিঙ্গেল ডাম্বেল, তুমি জানো যে ডি কি একটা ডাবল ডাম্বেল। সো তাদের মধ্যে কিভাবে হচ্ছে দেখো, পাশাপাশি হচ্ছে। দেখো অক্ষ চিন্তা করো, তাহলে কিন্তু হবে এই যে এই অক্ষ। সো তারা কিন্তু মুখোমুখি হয় নাই। সো তুমি যদি অক্ষর ব্যাপারটা খেয়াল রাখো, তাহলেই তুমি বুঝবে যে কোনটা সিগমা কোনটা পাই। এবার আসো এই নিচের ছবিগুলোর দিকে, যে সিগমা বন্ডস যে আলাদা লেখা, প্রত্যেকটা দিকে তুমি তাকাও। আমি যদি এইখান থেকে একটা লাইন টানি, এখান দিয়ে যদি বের হই, তাহলে বলতে পারি এরা সবাই ধরো একই অক্ষে আছে, প্রত্যেকটার জন্য আলাদা অক্ষ দেখাইলাম না। এখন এখানে তুমি টাইপস অফ সিগমা বন্ডস দেখতেছো, একটু পার্থক্যটা বুঝো যে সিগমা বন্ড কোন কোন কেসে পসিবল। আমি একটু এখানে লিখে দেখাই। ধরো এস এস অরবিটাল, এস কি, ও কি কোনো হাইব্রিড অরবিটাল? না, এস একটা বিশুদ্ধ অরবিটাল। তার মানে বিশুদ্ধকে আমরা কি বলতে পারি? পিওর, তাই তো, ইংলিশে পিওর। তার মানে প্রথম এক্সাম্পলটা দেখলাম, একটা বিশুদ্ধ অরবিটাল বিশুদ্ধ অরবিটালের সাথে কিভাবে অতিক্রমণ করে? মুখোমুখি বা সিগমা বন্ডের মাধ্যমে। সেটা এস এস হইতে পারে, এস পি জেড হইতে পারে, পিজেড পিজেড হইতে পারে, সেটা আমরা দেখে ফেলছি অলরেডি, রাইট? সো তিনটাই এক্সাম্পল খাটে পিওর পিওরের জন্য। এই যে 1 2 3 4 5, 1 2 5 তিনটাই অ্যাপ্লিকেবল, যেহেতু সবাই কি পিওর অরবিটাল, তাই তো। এবার আসো আমরা যদি সেকেন্ড এক্সাম্পলটার দিকে তাকাই, এসপিএন আর এসপিএন। সো এটা হচ্ছে আমরা কি দেখতে পারতেছি, আমরা জানি যে এটা কি হাইব্রিড অরবিটাল। এখন কথা আসতে পারে, ভাই এসপিএনটা কি? এসপিএন হচ্ছে তুমি যা জানো তাই, এই যে এসপি, sp2, sp3। এখন তুমি যদি বলো ভাই এন এর মানটা কি রকম, এন এর মান 4 5, এগুলা না কেন, তাহলে তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ যে আমাদের যে পি অরবিটাল, তার কিন্তু তিনটা পি এক্স পি ওয়াই পি জেড। সো পি4 তো তুমি জোর করে sp4 বা sp5, এন এর মান তো এখানে ইচ্ছা মতো জোর করে নিতে পারবা না, তাই না? তার কারণ হচ্ছে পি অরবিটাল থাকে তিনটা। সো একটা নিলে sp, দুইটা নিলে sp2, তিনটা নিলে sp3। যাই হোক, আসি আমরা। সো এই যে এখানে কি দেখতেছো, দুইটা হাইব্রিড অরবিটাল, তার মানে হাইব্রিড অরবিটালের মধ্যে সিগমা বন্ধন তৈরি হওয়া সম্ভব। ঠিক আছে, এটা গেল। আর লাস্ট এই যে 4 নাম্বার এক্সাম্পলটার দিকে যদি তাকাও, sp3 ধরো, এটা sp3 হচ্ছে একটা হাইব্রিড অরবিটাল। আর s কি? s হচ্ছে একটা বিশুদ্ধ অরবিটাল, তাই তো। সো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, একটা বিশুদ্ধ অরবিটালের সাথে যদি একটা হাইব্রিড অরবিটালের ওভারল্যাপ হয়, তাহলেও সেটা সিগমা বন্ড হবে। এখন একটা কথা, অনেকেই এই রিয়েলাইজেশনটা থাকে না, বা ভুলে যাই আমরা, মনে থাকে না, বা কখন হয়তো ওইভাবে খেয়াল করি নাই। ভালোভাবে এখন থেকে মনে রাখো, আমি এখানে স্টার দিয়ে বলে দিচ্ছি যে হাইব্রিড অরবিটাল, হাইব্রিড অরবিটাল
কখনোই পাই বন্ড তৈরি করে না। হাইব্রিড অরবিটাল কখনোই পাই বন্ড তৈরি করে না। তাহলে দেখো এখানে আমরা কি দেখলাম, হাইব্রিডের সাথে হাইব্রিডও যদি ওভারল্যাপ করে তখনও সেটা সিগমা হয়, আবার বিশুদ্ধ একটা অরবিটালের সাথে এস বা পি এর সাথে যদি হাইব্রিড ওভারল্যাপ করে সেটাও একটা সিগমা বন্ড হয়। তার মানে হাইব্রিড অরবিটালের জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সে কখনোই কি আমাদের পাই বন্ডটা তৈরি করবে না। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। সো এখন আসো আমরা এই যে বন্ধন তৈরি হওয়ার ক্ষেত্রে এটা আমরা একটা কোয়েশ্চেন এরকম, নাইট্রোজেন অণু অক্সিজেন অণু অপেক্ষা অধিক সুস্থিত কেন, এটার আনসার দিব আমরা। তার আগে আমরা যদি এদের বন্ধনের ব্যাপারটা একটু দেখি, অলরেডি ইলেকট্রন বিন্যাস এক্সপ্লেন করা হয়ে গেছে, এটা আর করতেছি না। খালি দেখো এদের কি থাকতেছে, আমার অরবিটাল যদি দেখো, এটা হচ্ছে মনে করো পি ওয়াই, ঠিক আছে, এই যে এটা হচ্ছে তাদের পি ওয়াইটা, আর এটা হচ্ছে তাদের পি জেডটা। তার মানে বুঝতেই পারতেছো পি ওয়াই আর পি জেড ইলেকট্রন কয়টা আছে, সিঙ্গেল ইলেকট্রন। এই যে ওই কথাগুলোতে অ্যাপ্লিকেবল হবে, সিঙ্গেল আর বিপরীত ঘূর্ণনের ইলেকট্রন। এই যে সিঙ্গেল ইলেকট্রন আছে আর বিপরীত ঘূর্ণনের ইলেকট্রন আছে। তার মানে দেখো আমার যখন অক্সিজেন অণুটা তৈরি হয়, এই যে দুইটা অক্সিজেন পরমাণু আসলো, অণুটা তৈরি হওয়ার সময় প্রথম যে অধিক্রমণটা হচ্ছে সেটা কি আমাদের মুখোমুখি হচ্ছে না অধিক্রমণটা, এই যে একদম মুখোমুখি অধিক্রমণ। এই যে দেখো মুখোমুখি ভাবে বন্ধনটা তৈরি হলো। তার মানে প্রথমে যেই মুখোমুখি অধিক্রমণটা তৈরি হলো, আমরা দেখলাম যে প্রথমে একটা সিগমা বন্ড তৈরি হলো। তারপর কি এই যে যেই অরবিটাল দুটো, এই যে দেখো প্যারালাল অক্ষ, এই যে এটাও পি ওয়াই এটাও পি ওয়াই, প্যারালাল অক্ষ বরাবর যারা আছে তারা কি করতেছে, আবার পাশাপাশি অতিক্রমণটা করতেছে। তার মানে তারা এখানে আমার সেকেন্ড বন্ডটা তৈরি করতেছে, একটা পাই বন্ড তৈরি হচ্ছে। তাহলে এখানে আমি দেখতে পারতেছি একটা সিগমা একটা পাই। সো আমরা ওই যে যারা একক বন্ধন তাদের ক্ষেত্রে এটা দেখিনি, কারণ আগে আমরা এখানে এক্সপ্লেন করে আসছি। ধরো হাইড্রোজেন ফ্লোরাইড বা এফ এফ, তাদের মধ্যে কি একটা সিঙ্গেল বন্ড, এবং তুমি জানো যে আমরা তো এক্সাম্পল দিয়ে আসছি যে এরা কি সবগুলা সিগমা বন্ড। তো যখন একটা সিঙ্গেল বন্ড থাকবে তখন সে অবশ্যই কি হবে, সিগমা বন্ড হবে। আর এখানে কি দেখলাম, দুইটা বন্ড আছে, ডাবল বন্ড, তাই তো, অক্সিজেনের ডাবল বন্ড। ডাবল বন্ডের মধ্যে আমি কি দেখলাম, যে এই ক্ষেত্রে আমার একটা সিগমা একটা পাই। আর যদি নাইট্রোজেনের কথা বলি, বুঝতেই পারতেছো নাইট্রোজেনে তিনটা অরবিটাল আছে, এখানে দেখাই যাচ্ছে পিএক্স। তার মানে পিএক্স পিএক্স এর সাথে এই যে যদি অক্ষ বরাবর দেখি, পিএক্স পিএক্স এর সাথে প্রথমে কি করবে, একটা এই যে দুইটা নাইট্রোজেন পরমাণু আঁকি আমরা, প্রথমে মুখোমুখি অতিক্রমণ করে একটা সিঙ্গেল বন্ড তৈরি করলো, ঠিক আছে। এরপর পিওয়াই অরবিটালও কিন্তু রয়ে গেছে। ধরো পিঙ্ক কালারেরটা, সেটা হচ্ছে আমার পিওয়াই অরবিটালের যে ব্যাপারটা সেটা বোঝানো হচ্ছে এখানে। পিওয়াই অরবিটাল তারা পাশাপাশি অতিক্রমণ করে তারা আরেকটা বন্ড তৈরি করবে, রাইট। তাহলে বুঝতেই পারতেছি এখানে একটা সিগমা ছিল, তারপর একটা পাই আসছে পিওয়াই এর কারণে। আবার ধরো পিজেড যেটা অক্ষ আমরা নিতেই পারি নিজেদের ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই। তারা যখন আবার পাশাপাশি অতিক্রমণ করবে, এই যে প্যারালেল আসছে কিন্তু দেখো পিজেড দুইটা অক্ষ, ধরো এখানে ব্লুটার এক্সাম্পল যদি দিই, সো এই ক্ষেত্রে তারা আবার পাশাপাশি অতিক্রমণ করে তারা কি করতেছে, আরেকটা বন্ড তৈরি করতেছে। তো আমরা এখানে অধিক্রমণ দেখার আগে কি দেখলাম, এখানে কিন্তু কোনো হাইব্রিডাইজেশন হয় নাই। কারণ কি, এরা বিশুদ্ধ অণু। হাইব্রিডেশন কেন লাগে নাই যদি একটু চিন্তা করো, এখানে হাইব্রিডেশন কে করছে, অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেনের পিওয়াই করছে, তাই তো, বা আরেকটা অক্সিজেনের পিজেড করছে। সো এখানে তো তাদের শক্তি সমান, পি এর সাথে আমার পি এরই অতিক্রমণ হচ্ছে, এবং সেম পরমাণুর পিওয়াই এর সাথে পিওয়াই এর হচ্ছে, এই জন্য এখানে হাইব্রিডাইজেশন লাগে নাই। ঠিক একইভাবে এইচসিএল বলো এইচএফ বলো, এদের ব্যাখ্যাও একই, হাইব্রিডাইজেশনের প্রয়োজন হয় নাই। সো এই ক্ষেত্রে আমরা কি পাইলাম, আমরা পেয়ে গেলাম এখানে আরেকটা পাই বন্ড আছে। সো টোটাল আমি বলতে পারি যে ট্রিপল বন্ড থাকা মানে, ট্রিপল বন্ড আছে এর মানে কি এখানে একটা সিগমা দুইটা পাই। আর যদি আমার ডাবল বন্ড থাকে তাহলে এখানে কি বলবো, একটা সিগমা একটা পাই ডাবল বন্ডের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে কথাটা। এখন আসো আমাদের যে কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে সেটার আনসার যদি একটু করার ট্রাই করি, যে কোনটা হচ্ছে আমার অধিক সুস্থিত হবে, ঠিক আছে, এবং কেন হবে অধিক সুস্থিত হওয়ার ব্যাপারটা, এখানের সাথে রিলেশনটা কি দেখো। দুইটা নাইট্রোজেন যখন ইলেকট্রন শেয়ার করবে, এখানে ইলেকট্রন আসলো, সো নাইট্রোজেনের অষ্টক পূর্ণ হয়ে গেল। এখন দেখো তুমি দেখতে পারতেছো 8টা ইলেকট্রনের মধ্যে এই 6টা ইলেকট্রন সে বন্ধন গঠনে শেয়ার করছে, ঠিক আছে। তাহলে ওর কাছে মুক্ত ইলেকট্রন কয়টা রয়ে গেছে, এই ইলেকট্রনের কাছে রয়ে গেছে একটা, তাই তো, সরি এই ইলেকট্রনের কাছে রয়ে গেছে দুইটা, আর এই ইলেকট্রনের কাছে রয়ে গেছে দুইটা, তাই তো। সো এইভাবে তারা বন্ধনটা তৈরি করতেছে। আর অক্সিজেনের ক্ষেত্রে যদি ব্যাপারটা খেয়াল করো, অক্সিজেনের ক্ষেত্রে যখন এই বন্ধনটা তৈরি হচ্ছে তখন এই যে এই দুইটা ইলেকট্রন তো তারা শেয়ারিং এর মাধ্যমে তৈরি করছে, বাট দুইটা অক্সিজেনেরই কিন্তু এই যে দুইটা করে মুক্ত জোড় যেটা বন্ধনে লাগে নাই, এই যে S2 এরটা আর 2px এর 2টা,
এটা কিন্তু বন্ধন গঠনে লাগে নাই, সেই মুক্তজোড় ইলেকট্রনটা কিন্তু রয়ে গেছে। এখন কথা আবার এটাই যে মুক্তজোড় ইলেকট্রন যত বেশি, যৌগটা কি হবে, তত কম স্টেবল হবে। এটা জেনে রাখো। কারণ কি, এই ইলেকট্রনগুলো বিকর্ষণ করে অণুটার যে বন্ধন, সেই বন্ধনে সে তখন ঝামেলা তৈরি করে, বন্ধনটা সে ভেঙে ফেলতে চায় এই মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে। ঠিক আছে, এই যে ও ওকে বিকর্ষণ করতেছে, আবার দুইটা অক্সিজেনের যে মুক্তজোড়গুলো আছে তারা আবার একজন আরেকজনকে বিকর্ষণ করতেছে। সো মুক্তজোড় ইলেকট্রন যত সংখ্যা বেশি থাকবে, যৌগটা তত বেশি কম স্টেবল হবে। তার মানে দেখতেই পারতেছে এখানে টোটাল 1 2 3 4 চার জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন এই যে 1 2 দুই জোড়া। সো যেহেতু নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন কম আছে, তার মানে ও বেশি স্টেবল হবে। সো এটাই হচ্ছে ব্যাখ্যা যে কেন নাইট্রোজেন অণু অক্সিজেন অণু থেকে বেশি স্টেবল। এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো পরীক্ষায় আসে, আমি এই কারণে রেফারেন্স সহ দিয়ে দিচ্ছি যাতে তোমরা জিনিসটা রিলেট করতে পারো। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষায় আসছে, এমসিকিউ তে আসছে, মানে তখন অপশন ছিল। এখানে কেন আমরা অপশন দিই নাই, কারণ জানো এখন ডিইউ তো রিটার্ন পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, একটা পার্ট রিটার্ন থাকে। সো ইঞ্জিনিয়ারিং এও কিন্তু এই কোশ্চেন গুলো আসে, একদম যে আসে না তা না। আমরা এখানে ডিইউর এক্সাম্পল দিচ্ছি, মানে সব মিলাই আমরা বুয়েটারও দিচ্ছি, সাস্টেরও দিচ্ছি, ডিইউরও দিচ্ছি। অ্যাডমিশন টেস্টের গুরুত্বটা যে কোথায় কি আসবে বা কোথায় কি বেশি লাগবে সেটা বোঝানোর জন্য। দেখো এখানে সিগমার পাই বন্ধন তোমাকে গণনা করতে দিচ্ছে, তোমাকে তো এটার গঠনটা জানা লাগবে, তাই না? আশা করি গঠন এটাতে আমরা বেশি সময় নেওয়া লাগবে না, গঠনটা আমি জাস্ট এঁকে ফেললেই তোমরা বুঝবা। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন দিলাম, এখানে কি আছে, ডাবল বন্ড আছে একটা, সেটাও দিলাম। আবার এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, তাকেও দিলাম। আবার এইখানে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, আবার এইদিকে কার্বনের সাথে সিএইচও আছে। আশা করি সিএইচওর যে স্ট্রাকচারাল ফর্মুলা সেটা তো তুমি জানো, এতটুকু তো তোমার জানা উচিত আসলে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেখো, এখন যদি আমরা বলি যে এখানে সিগমা বন্ড আর পাই বন্ড কয়টা আছে, আগে কি করবা, সিগমাটা কাউন্ট করে ফেলবা। সেটা কিরকম, এই যে যত সিঙ্গেল বন্ড সব 1 2 3 4 5 6 7 8 9 10, আগে সিঙ্গেল বন্ড গুলা কাউন্ট করে ফেলছি। তার মানে এখানে 10টা সিগমা বন্ড আছে। অনেকে তুমি যখন জিনিসটা হাতে চলে আসবে, প্র্যাকটিস করে ফেলবা, তখন তুমি এটা প্রত্যেকবার এরকম গাঠনিক সংকেত না এঁকেও তুমি আনসারটা দিতে পারবা। বাট আমরা যেহেতু এখানে বুঝাচ্ছি, এই জন্য আমরা গাঠনিক সংকেতটা এঁকেই বুঝাচ্ছি। আচ্ছা, এখন দেখো লেফট ওভার বন্ড কোন দুইটা, এই যে এই কার্বনের এই এক্সট্রা বন্ডটা, এই কার্বন অক্সিজেনের এক্সট্রা বন্ডটা, ঠিক আছে? সো তার মানে কি বলতেছি, এর হচ্ছে পাই। এতক্ষণ আমরা ব্যাখ্যা করে আসছি যে আগে সিগমা পরে পাই, ঠিক আছে, এগুলো আমরা বলে আসছি। সো তাহলে এখানে 10টা সিগমা 2টা পাই থাকে, ঠিক আছে? আরেকটা আমরা দেখাই দিই, এটা একটু নিজেরা প্র্যাকটিস করব, ঠিক আছে, প্র্যাকটিস। বাট আমি যেটা বলতে পারি, সলভ শিটে এটা আনসারটা ধর এখানে দেওয়া থাকবে, বাট তাও তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা, একটু নিজেদেরও চিন্তা করতে হবে। সো মিথাইল সায়ানাইড, এই যে এখানে তিনটে এইভাবে আছে, তাই না? আর এখানে কার্বনের সাথে ট্রিপল বন্ড আছে নাইট্রোজেনের, তাই তো? সো এই ক্ষেত্রে যদি তুমি আগে সিঙ্গেল বন্ড গুলো কাউন্ট করে ফেলো, তাহলে তুমি কিভাবে করতেছো দেখো, এই যে 1 2 3 4 5, তিনটা আছে, তার মধ্যে তিনটার মধ্যে একটা সিঙ্গেল বন্ড, তাহলে 5টা আছে সিগমা, আর বাকি দুইটা কি, বাকি দুইটা হচ্ছে পাই। তাহলে 5টা সিগমা 2টা পাই। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো, খুবই সহজ একটা জিনিস। যেগুলো পরীক্ষায় দেখো 12 13 13 14, তার মানে রিসেন্ট টাইমে তো আরো বেশি আসতেছে, খুব বেশি পুরানো না তোমাদের সাথে যদি হিসাব করি। আচ্ছা, এটা একটা জিনিস। আর এই যে কার্বনের হাইব্রিডাইজেশন ব্যাপারটা, যে এখানে কোন কার্বন কি হাইব্রিডাইজেশন আছে, এই জিনিসটা আশা করি তোমরা জানো যে কার্বন কার্বন ডাবল বন্ড মানে কি, তাদের মধ্যে একটু পরে আমরা ডিটেইলসে দেখবো এটা, sp2। কার্বন কার্বন ট্রিপল বন্ড মানে কি, তারা হচ্ছে sp হাইব্রিডাইজেশন। আর কার্বন যদি সিঙ্গেল বন্ডে থাকে, একটা থাকুক দুইটা থাকুক, তখন সেটা কি, sp3 হাইব্রিডাইজেশন। এটা বুঝলেই তুমি এখন এখানে প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন কি হবে আনসার দিতে পারবা। এই কার্বনের দিকে তাকাও। আচ্ছা, আমরা এই ছবি থেকেই, সোজা ছবিটা থেকে বুঝি, এটার জন্য আমাদের গাঠনিক সংকেতের প্রয়োজন নাই আসলে, ঠিক আছে? এই কার্বন একটা ডাবল বন্ডে আছে, তার মানে এটার হাইব্রিডেশন হচ্ছে sp2। এই যে কার্বন কার্বন ডাবল বন্ড মানে হচ্ছে sp2। পাশের কার্বনটাও একই সাথে ডাবল বন্ডে আছে না, তাহলে এটাও কি হবে, sp2 হবে। এরপর দেখো এই কার্বনটা কি, সবগুলা সিঙ্গেল বন্ড, তাই না? সবগুলা সিঙ্গেল বন্ড, তাহলে এই কার্বনটা কি হবে, সিঙ্গেল বন্ড মানেই sp3। আবার দেখো এই কার্বন অক্সিজেনের সাথে একটা ডাবল বন্ড করে আছে, তার মানে এই কার্বনটা হবে sp2 হাইব্রিডাইজেশন। তার মানে আমি যদি ছোটখাটো একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলি, ধরো এরকম একটা এক্সাম্পল আছে, খুবই ছোটখাটো একটা এক্সাম্পল। এখানে যদি কার্বন গুলার হাইব্রিডাইজেশন তোমাকে বের করতে বলা হয়, ঠিক আছে, তাহলে তুমি কিভাবে বের করতে পারো দেখো। আমরা হাইড্রোজেন দিই নাই, বুঝতেই পারতেছো, খালি হাতগুলো হাইড্রোজেন বসবে। এখানে কার্বনের সাথে ডাবল বন্ড, সো এটা হবে কি sp2। এটা যদি sp2 হয়,
পাশেরটাও sp2 ই হবে, ঠিক আছে? এখানে দীপ্র ভাই, হ্যাঁ দীপ্র ভাই বলো। একটু মেবি মিস্টেক করছেন মানে লিখতে যায়